হ্যালো বন্ধুরা, টান টান উত্তেজনাপূর্ণ দারুণ একটা ড্রামার সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। চলো শুরু করি তবে। এখানে গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি জনশূন্য গ্রাম, যেখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কেউ যেন কারোর বাড়ি থেকে বের না হয়। যদি কেউ বের হয়, তার যদি বিপদ ঘটে, তাহলে তার জন্য কেউ দায়ী থাকবে না। তারপর কিছু মানুষকে আমরা দেখি ঘাসের ঝোপের আড়ালে অস্ত্র হাতে নিয়ে এগিয়ে চলেছে। দলকে দল মানুষ, হয়তো তারা পুলিশ হতে পারে বা অন্য কেউ। আবার দূরে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যে গাড়ির মধ্যে বন্দুক নিয়ে তাক করে রয়েছেন একজন ভদ্রলোক, যিনি তাক করে রয়েছেন কাউকে খুন করবার জন্য। কাকে খুন করবার জন্য? এখান থেকেই কিন্তু গল্পের একটা সাসপেন্স শুরু হচ্ছে। যে গুলি ছোড়ে, গুলিটা গিয়ে লাগে একটা ছবিতে, ছবিটা ভেঙে চুরমার হয়ে যায়। আর লোকটি গালাগাল দিতে থাকে জিনম্যানকে, যে এই তোর ফালতু ছবিটা পড়ে গিয়ে ভাঙলো। তারপরে আশেপাশে আমরা কিছু মানুষজনকে দেখতে পাই, আর দেখতে পাই আমাদের গল্পের মেন লিডকে। তো মেন লিড মেয়েটির নাম হচ্ছে জিয়ান। জিয়ান ভয়ে একেবারে কাঁপতে থাকে, কি হচ্ছে ও কিছুই বুঝতে পারে না। তখনই ওর আঙ্কেলের কথা মনে পড়ে যায়। অনেক আগে ও আঙ্কেলের সাথে একটা ড্রামা দেখছিল, যে ড্রামাতে যে ছেলেটি নায়ক ছিল সে খুব সুন্দরভাবে নিজেকে গুলি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলছিল। এই সুন্দর ট্রিক্সটা ওর আঙ্কেল ওকে এই সিনেমাটা দেখতে দেখতে শিখিয়েছিল। বলেছিল সুন্দর সুন্দর ব্লকেজগুলো খুঁজে বের করতে হবে, যাতে অপর পক্ষ থেকে কোনোভাবে আঘাত এলে নিজেকে বাঁচাতে পারো। তাই জন্য জিয়ান একটা ঝাঁটার মধ্যে আয়না লাগিয়ে সেই খুনির প্রশ্ন করার চেষ্টা করে, যাতে সে অন্য কোনো দিকে সরে গেলেই যাতে ও নিজের সুযোগটা কাজে লাগাতে পারে। আর যে লোকটি বন্দুক তাক করেছিল, সে ভুলবশত ওই ঝাঁটার মধ্যে বারবার করে বন্দুক মারতে থাকে, আয়নাটা ভেঙে যায়। এরপর জিয়ান বোঝার চেষ্টা করে যে কোন অ্যাঙ্গেল থেকে গুলি মারলে ওর গুলিটা গায়ে লাগবে না। তো এখানে যে লোকটি গাড়ির মধ্যে বসেছিল, সে গাড়িটাকে নিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এগিয়ে গিয়ে দেখে যে এখানে জিয়ান একটা উপরের জায়গা থেকে ঝাঁপানোর চেষ্টা করছে। ও ঝাঁপাতে সমর্থও হয়, আর ওর গায়ে গুলিও লাগে না। সোফার তলায় একটা বন্দুক ঘুরে গেছিল, বন্দুকটাকে হাতে নিয়েও দেখতে পায় সোফার তলাতেও একটা বন্দুক লাগানো রয়েছে, যেটাকে ও ঢাল হিসাবে ব্যবহার করে, আর সেটাকে ওই লোকটির দিয়ে তাক করে। তারপরে গল্পে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। কিছুদিন আগের একটা ঘটনা দেখতে পাই, যেখানে মেয়েটা একজন লোককে বেধড়ক মার মেরেছিল, যার জন্য ওকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছিল। তো মেয়েটি অর্থাৎ জিয়ান এখানে লোকটিকে মেরেছিল, কারণ লোকটি মেয়েদের সাথে অভদ্রতাম করেছিল, মেয়েদের টয়লেটে গিয়ে ওখানে উকিঝুঁকি মারছিল, যে কারণে জিয়ান রেগে গিয়ে ওই লোকটিকে মারধর করে। কিন্তু পুলিশ ওকে উল্টেই বকাঝকা করে, বলে মানছি তুমি ভালো কাজ করেছো, তার জন্য কাউকে মারধর করাটা মোটেই উচিত নয়। ঠিক সেই মুহূর্তে ওর মোবাইলে ফোন করে, ওর আঙ্কেলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনটা পুলিশে ধরে। আর অপর প্রান্ত থেকে পুলিশ বলে তুমি ওর বাড়ির লোক বলছো তো, অর্থাৎ জিনম্যান মারা গেছে। এই কথাটা শোনার পর ও ভেঙে চুরমার হয়ে যায়। জিয়ান তখন ট্যাক্সি করে ফিরছিল। এখানে ফ্ল্যাশব্যাকে কিছু ঘটনা দেখানো হয়। জিনম্যান এটা হচ্ছে ওর আঙ্কেল। আঙ্কেল ওকে প্রোটেকশন দেওয়ার জন্য সব রকম চেষ্টা করতো। ঘরের জানলার রডগুলোকে দেখে নেয় যে সেগুলো শক্ত কিনা। ইভেন কোনো ফ্যান্সি আলমারি না কিনে দিয়ে ওকে একটা লোহার শক্তপোক্ত আলমারি কিনে দেয়, বলে এই আলমারির ভেতর ঢুকে থাকলে তোমাকে চারিদিক থেকে গুলির আগুন ছুটিয়ে দিলেও তুমি কোনোভাবেই মরবে না। আরেকটা জিনিস, তোমার এই আইডি কার্ডের নাম্বার তোমাকে সবসময় মুখস্থ রাখতে হবে। কিন্তু এটা বুঝতে পারছিল না যে ওর আঙ্কেল জিনম্যান ওকে এই কথাগুলো কেন বলছিল। বারবার করে ও জিনম্যানকে জিজ্ঞেস করতে থাকে ওর আঙ্কেলকে যে কেন এটা মুখস্থ করব। ওর আঙ্কেল বলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমার পরিচয়পত্র বা যা কিছু বলো এই আইডি কার্ডের সাথেই জড়িত, তোমাকে এই নাম্বারটা কিন্তু মুখস্থ করতেই হবে। জিনম্যান বারবার করে ওর মাথার কাছে নাম্বারটা মুখস্থ করিয়ে দেয়। ট্যাক্সিতে যেতে যেতেও নিজের মনে বিড়বিড় করতে থাকে। ট্যাক্সিওয়ালা বলে তুমি কি জিনম্যানের এখানে ভাইজি হও? তো জিনম্যান আমার খুব ভালো বন্ধু, জিনম্যান এখন কেমন আছে? জিয়ান যেই মুহূর্তে বলে যে জিনম্যান মারা গেছে, ট্যাক্সিওয়ালা শুনেও অবাক হয়ে যায়, কারণ জিনম্যান ওর আঙ্কেল এই ট্যাক্সিওয়ালার খুব ভালো বন্ধু ছিল। পরের ঘটনায় আমরা জিয়ানকে দেখি হসপিটালে এসেছে ও মর্গে, যেখানে ওর আঙ্কেলের বডিটা ওকে শনাক্তকরণ করা হয়। বলে এটাই তোমার আঙ্কেল জিনম্যান তো? তোর আঙ্কেল নাকি সুইসাইড করেছে। গলার মধ্যে একটা কাটা দাগ দেখতে পায়। পুলিশ বলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছি, ইভেন ওনার এখানে পোস্টমর্টেমও হয়েছে, তুমি চাইলে পোস্টমর্টেম রিপোর্টটাও নিতে পারো।
কিন্তু উনি এখানে সুইসাইডই করেছে। আর এমন একটা অ্যাঙ্গেল থেকে উনি ঝাঁপ দিয়েছে যেখানে ওনার ঘটনাটাকে সুইসাইডই মনে হচ্ছে। তো জিয়ান বলে, না, আর অটোপসি রিপোর্টের আমার কোনো দরকার নেই। তারপরে এখানে পুলিশ ওকে কিছু কাগজপত্রে সই করিয়ে নেয়, সে কাগজপত্রগুলো তো সইও করে দেয়। তারপরে এখানেও স্মোক করতে যাচ্ছিল, কিন্তু ওকে এখানে মানা করা হয় কারণ ওর মন ঠিক ভালো ছিল না। যে মারা গেছে বিষয়টা হজম করতে ওর একটু অসুবিধাই হচ্ছিল, ভেতরে কষ্ট হলেও মুখে কিছু প্রকাশ করছিল না। এরপরও বাড়ি ফিরে আসে, বাড়িতে একদম একা দেখায়। জিয়ানের আশেপাশে কিন্তু কেউ নেই, কিন্তু এই একমাত্র বন্ধু জিয়ংমিন চলে আসে। জিয়ংমিন হচ্ছে ছোটবেলার বন্ধু। জিয়ংমিনকে দেখেও মনে ভরসা পায়। জিয়ংমিন বলে, তোমার আঙ্কেলের এই ছবিটা আমি ওনার শ্রাদ্ধের কাজের জন্য হেল্প করতে পারি। ছবিটা সুন্দর করে এডিট করে দেয়। আর জিয়ংমিন বলে, আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি, এটাই আমার কাজ। ইভেন আমি তো তোমার আঙ্কেলের সাথে কাজও করেছি, উনি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে বলেছিলেন। তো আমি এই সামান্য কাজের জন্য ওনার ক্লোজ এসেছিলাম, বুঝতেই পারছি না উনি কি করে মারা গেলেন। আচ্ছা, তোমার ঘরের এই বাথরুমটা তো পরিষ্কার করা হয়নি, আমাকে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুমি বরং ওনার শ্রাদ্ধ শান্তির কাজ ভালোভাবে মিটিয়ে নাও। জিয়ংমিন এই দায়িত্বটা নিয়ে নেওয়াতে জিয়ান আশ্বস্ত হয়। এখানে ওর আঙ্কেলের শ্রাদ্ধ শান্তিতে চলে যায়। আঙ্কেলের শ্রাদ্ধ শান্তিতে যাওয়ার আগে ও নিজের ড্রেস নির্বাচন নিজেই করেছিল। সেখানে যাওয়ার পর ওই ট্যাক্সি ড্রাইভার যে বন্ধুটি থাকে ওর আঙ্কেলের, সেই লোকটি ওকে অনেক হেল্প করে। বিভিন্ন যে সারা অতিথিরা এসেছিল তাদেরকে খাওয়া দাওয়াতে হেল্প করে। এখানে অনেক ধরনের লোক এসেছিল, যারা কেউ কথা কম বলছিল তো কেউ বেশি কথা বলছিল। এই ভিন্ন ধরনের লোকেদের থেকে অনেকটা দূরে বসেছিল জিয়াং, কারণ ওর মানসিক অবস্থা ঠিক ছিল না। ট্যাক্সি ড্রাইভার যে আঙ্কেলের বন্ধু ছিল, স্বাভাবিকের তুলনায় একটু বেশি বকবক করত। জিয়ান এদের সকলকে ইগনোর করে নিজের মতন থাকার চেষ্টা করে। এদিকে জিয়ংমিনকে দেখি বাথরুম পরিষ্কার করছে, কিন্তু বাথরুম পরিষ্কার করতে করতেও একটি মোবাইল ফোন খুঁজে পায়, যে ফোনটি হয়তো জিনম্যানের ছিল। তারপরে সিনে আমরা এখানে কিছু লোকজনকে দেখতে পাই যারা এটা আলোচনা করছে যে জিনম্যান সুইসাইড কেন করলো, ওর কি ব্যবসা ঠিকঠাক চলছিল না, যেরকমটা বাকি প্রতিবেশীরা করে থাকে। কিন্তু এরা এটা ভুলে যায় যে জিনম্যান হয়তো কোনো কালে বা কোনো দিন এদেরকেও হেল্প করেছিল। এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছিল যে কিভাবে মারা গেছে। ঠিক সেই মুহূর্তে আঙ্কেলের সেই ট্যাক্সি ড্রাইভার বন্ধুটা এসেই ছেলেগুলোকে বলতে থাকে যে তুমি তো মারাই যাচ্ছিলে অসুখে তোমার ভাইয়ের সাথে, তোমাকে তো জিনম্যান ওই মুহূর্তে টাকা পয়সা দিয়ে বাঁচিয়েছে, তোমার তো কৃতজ্ঞ থাকা উচিত জিনম্যানের প্রতি, এরকম ওর নামে এরকম বাজে কথা বলছো। তারপরে জিয়ান এখানে হাঁ করে তাকিয়ে থাকে ওর আঙ্কেলের ছবি দিকে। দেখতে দেখতে ওনার শেষকৃত্য করা হয়ে যায়, ওনাকে আগুনে পোড়ানো হয়ে যায়। জিয়ানের কষ্ট হয়, কিন্তু মুখে কিছু বলে না। সকলে যারা ওর শ্রাদ্ধ শান্তিতে এসেছিল সকলে বাসে উঠে পড়ে। ও আবারও একটা সিগারেট ধরিয়ে খেতে শুরু করে, আর ওকে সিগারেটটা ধরাতে আরেকজন লোক হেল্প করে। ছিল ওই বাসের ড্রাইভার। লোকটি বলে, তোমার সিগারেট খাওয়া হয়ে গেলে বাসে উঠে এসো। তো আমি তখনই বাস ছাড়বো। তারপরে এখানে জিয়ংমিন চলে আসে। জিয়ংমিন বলে, চলো আমরা একসাথে যাই। এখানে সকলে অবাক ছিল যে জিয়ান একটুও কান্নাকাটি করছে না, এইটা নিয়ে আলোচনা করছে। জিয়ংমিন বলছে, দেখো মানুষ কেমন, কাঁদলেও বেশি মনে অসুবিধা, আবার না কাঁদলেও অসুবিধা। তারপরে জিয়ংমিন ওকে হেল্প করে বাড়ি অবধি ছেড়ে দেয়। তখন এখানে জিয়ংমিন কিন্তু এখনো অবধি ওকে ফোনের বিষয়ে বলে না যে ও বাথরুমে ফোন খুঁজে পেয়েছে। একে জিয়ান মনের ভেতরটা প্রচন্ড ছটপট করতে থাকে। ও মনের ভেতরে বলে যে হ্যাঁ আমি পারবো একা থাকতে, তো আমি যাচ্ছি বাড়ির ভেতরে। এরপর দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে যায়। নিজের মনের কষ্ট নিজের মধ্যেই চেপে রাখে। বাড়িটাকে দেখে ওর প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগে, কারণ এটাই হচ্ছে সেই স্পট যেখানে আমরা আগে গুলোলা দেখেছিলাম। তারপরে ওখানে নিজেদের রুমে চলে আসে, ইভেন আঙ্কেলের রুমে চলে আসে, কারণ ওর আঙ্কেলের জন্য মন খারাপ লাগছিল। সমস্ত জিনিসকেও প্রচুর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ফ্রিজ থেকে জল বের করে জল খায়, তেষ্টা লাগে। তারপর আঙ্কেলের ছবির দিকে তাকিয়ে থাকে, আর সোফাতে ফিল করে ওর আঙ্কেল বসে বসে বলছে, তুমি এত লেট করে এলে, আমার তো খাওয়া হয়ে গেছে। সেরকমটা হয়, একটা মানুষ মারা গেলে তার অনুপস্থিতি আমরা ফিল করি, ঠিক সেরকমটাই জিয়ানের হয়। আর ঠিক সেই মুহূর্তে হাউমাউ করে কাঁদতে শুরু করে জিয়ান। এটা বলেই কাঁদতে থাকে যে আঙ্কেল তোমার এত কষ্ট ছিল, কিন্তু নিজেকে সবসময় স্ট্রং দেখাতে কেন এরকমটা করতে। ঠিক সেই মুহূর্তে জিয়ংমিন চলে আসে। জিয়ংমিন বলে, ঠিক আছে তুমি টাইম নাও, আমি পরে ঘুরে আসছি। তো এখানে জিয়ান জিয়ংমিনকে যেতে বারণ করে। জিয়ংমিনের কাঁধে মাথা রেখে ও একটু নিশ্চিন্তে ঘুমায়। এদিকে জিয়ংমিন ওর সাথে কথা বলতে বলতে ভাবে মেয়েটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে যায়। ও জিয়ানকে বলে যে এই ফোনটা আমি বাথরুমে পেয়েছি, এটা হয়তো তোমার আঙ্কেলের হতে পারে। এখানে জিয়ান ফোনটা অন করে বলে, আঙ্কেল তো ভালো ফোন ইউজ করতো, তাহলে এটা কার? তখন ও ফোনটা খুলে দেখে যে ফোনে একের পর এক SMS আসছে যে আমাদের মাল কখন ডেলিভারি হবে, সব
থেকে বেশি অবাক হয়, প্রায় অনেক অনেক টাকা, প্রায় কোটি কোটি টাকা এখানে ওর আঙ্কেলের অ্যাকাউন্টে রয়েছে, যেটা দেখে একেবারে জিয়ান অবাক হয়ে যায়। এখানে জিয়ংমিনকেই বলে যে আমার আঙ্কেল যে পাইপের বিজনেস করতো তাতে এত লাভ করা কি সম্ভব, কত পাইপ বিক্রি করলে এরকমটা সম্ভব। তখন জিয়ান বলে দাঁড়াও, আমি ওনার ওয়েবসাইটটা এখানে একটু খুঁজে দেখো তো। জিয়ংমিন সেটাই করে। তো এখানে মূর্তি হেলথ ওয়েবসাইট থাকে, যে লেখাটা ওর আঙ্কেলের পায়ের মধ্যেও ছিল ট্যাটু করা। এই ওয়েবসাইটটা যখন খোলা হয় তখন দেখা হয় সেখানে প্রচুর অস্ত্র, মানে প্রচুর বন্দুক রয়েছে। এই বন্দুকগুলোকে বিক্রি করা হতো। জিয়ংমিন বলে তোমার আঙ্কেল কি এগুলোর ব্যবসা করতো? জিয়ান বলে আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না, আঙ্কেল এগুলো করতো? ঠিক সেই মুহূর্তে এই মূর্তি হেল্প ওয়েবসাইটে একটা এসএমএস আসে যে আমার আজকে ডেলিভারি কখন হবে। তখন এখানে জিয়ান রিপ্লাই দেয় আমার আঙ্কেল মারা গেছে, হবে না, আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো। কিন্তু এখানে জিয়ানকে উল্টে ধমক দেওয়া হয় যে তোমাকেও শীঘ্রই মরতে হবে। ঠিক সেই মুহূর্তে একজন মহিলা এখানে আসে। এই মহিলাটির কাছে নাকি ওর আঙ্কেল চাইনিজ ভাষা শিখতো। জিয়ংমিন তো বসেছিল, কিন্তু জিয়ং দরজা খুলবে কিনা বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে ওর আঙ্কেলের ফোনে একটা এসএমএস আসে, তুমি অন্য কাউকে দরজা খুলে ভেতরে ঢুকতে দেবে না, আমি তোমাকে নিজের হাতে মারবো। এটা সেই লোকটি হয়তো এসএমএস করছে। এদিকে ওই মেয়েটি ওকে ডাকছে বারবার করে দরজা খোলার জন্য। তারপরে আমরা কিছু ড্রোন ক্যামেরা দেখতে পাই যেটা ওর বাড়ির আশেপাশে ঘুরছে। এর পরের ঘটনা অনেকটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন এখানে আমরা ছোট্ট জিয়ানকে দেখতে পাই। জিয়ান একদম ছোট্ট একটি মেয়ে, আর ওর আঙ্কেল এখানে 8 বছর ধরে নিখোঁজ ছিল, মানে নিজের বাড়ির লোকের সাথে কোনো সম্পর্ক রাখেনি, ইচ্ছে করেই হারিয়ে গেছিল। এটা নিয়ে জিয়ানের বাবা ঠাকুমা সকলে প্রশ্ন করতে থাকে। আর জিয়ান ছোট থেকেই ওর আঙ্কেলের সাথে বন্ধুর মতন করে মিশতো, এমনকি খাওয়া দাওয়া নিয়ে লড়াইও করতো, যেটা নিয়ে জিয়ানের মা ওকে পরিচয় করিয়ে দেয়। আসলে জিয়ানের আঙ্কেল, এটাই ছিল জিয়ানের সাথে প্রথম পরিচয়। জিয়ানের আঙ্কেল জিয়ানের সাথে প্রথমবার পরিচয় করে প্রচন্ড মজা পায়। সেখান দেখা যাক এর পরের পর্বগুলোতে কোন সাসপেন্স অপেক্ষা করছে জিয়ানের জীবনে। সিনে আমরা আবার ওই ছোট চুল মেয়েটিকে দেখতে পাই, যে এখানে জিয়ানের খোঁজে এসেছে। গাড়ি থেকে কিছু অস্ত্র বের করে, এছাড়াও আমরা কিছু ড্রোন ক্যামেরাও দেখতে পাই। তো এখান থেকে পরের পর্ব, দ্বিতীয় পর্ব শুরু হয়, যেখানে দেখানো হয় জিনম্যান আর ওর ভাই, মানে অর্থাৎ জিয়ানের বাবার সাথে খুব ঝামেলা চলছে। জিনম্যান এখানে বারবার করে বলতে থাকে যে মায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়। জিয়ানের বাবা এটা বিশ্বাস করতে চায় না, বলে তুই তো এত বছর এখানে ছিলিস না, আজকে কি ভালো ছেলে সাজার জন্য এসব করতে চাইছিস? জিয়ানের মা তখন বারণ করে নিজেদের মধ্যে ঝগড়া না করার জন্য। এদিকে জিয়ান ছোট বাচ্চা মেয়ে, ওকে এখানে সামলানো যাচ্ছে না। তাই জন্য জিনম্যানকে বলে দুজনে ঝগড়া না করে তুমি বরং জিয়ানকে নিয়ে বাড়ি চলে যাও। তো জিয়ানকে নিয়ে জিনম্যান বাড়ি চলে যায়। এদিকে জিয়ানের মা বাবার সাথে একজন লোক দেখা করতে আসে। সেই লোকটি এখানে কে জানতে পারি না, শুধু সে নিজের পরিচয় দেয় যে আমি হচ্ছি জিনম্যানের বন্ধু। তারপরে সিনে আমরা এখানে জিয়ানকে দেখতে পাই। জিয়ন এখানে একা ঘরে ঘুমোচ্ছিল, আর ওর বাবা আঙ্কেল জিনম্যান টিভি দেখছিল। জিয়ান একা ঘর থেকে বেরিয়ে এসে আঙ্কেলের সাথে গল্প করতে শুরু করে। তখন আঙ্কেলকে বলে আমি মনে হয় আর ঠাকমাকে আর দেখতে পারবো না। আঙ্কেল বলে হ্যাঁ। তখন জিয়ান বলে তাহলে তো মৃত্যু খুবই খারাপ জিনিস। জিনম্যান কিন্তু ওকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, মৃত্যু অতটাও খারাপ নয়, মৃত্যু তাদের জন্যই খারাপ যারা ভীতু প্রভাবের, যারা ভীতু হয়ে থাকে, যারা ভীরু স্বভাবের, নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে না। এই যে ন্যাশনাল জিওগ্রাফিতে এই ভিডিওটাই দেখো না, একদিন সিংহাকে চারিদিক থেকে অনেকগুলো হায়না ঘিরে ধরেছে। সেই মুহূর্তে জিনম্যানের ফোন আসে। তো এখানে জিয়ান বলে হয়তো আমার মা ফোন করেছে, ফোনটা ধরো। জিনম্যান কিছুক্ষণ ফোনে কথা বলার পর বলে আমি একটু আসছি ফানিরাল হল থেকে, তুমি কিন্তু দরজা খুলবে না। একটা তুমি রিডেল দেবে, যে রিডেলটা সলভ করতে পারবে, জানবে যে সে আমার বন্ধু, তার জন্য তুমি দরজা খুলে দেবে। জিয়ান প্রথমে একটু ভয় পেয়ে থাকে, তারপর জিনমনকে আশ্বস্ত করে যে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। এরপর এখানে জিয়ান একা বাড়িতে ছিল, টিভি দেখছিল নিজের মতো করে। ঠিক সেই মুহূর্তে খেয়াল করে যে কেউ যেন ওদের বাড়িতে একটা প্রবেশ করেছে। ও বাইরের দরজায় আওয়াজ পায় যে সে দরজা খোলারও চেষ্টা করছে। এরপর ভয়ে ভয়ে ছোট্ট জিয়ান এগিয়ে যায়, এগিয়ে বলে যে কে আছো দরজার বাইরে, কথা বলো। জানি তুমি হয়তো আমার আঙ্কেলের বন্ধু হতে পারো, তুমি শুধু আমাকে এটুকু বলো, আমি একটা রিডেল দিচ্ছি, সেই রিডেলটা সলভ করো। কিন্তু সেই বাইরে থাকা ভদ্রলোক কোনো উত্তর করে না। ঠিক সেই মুহূর্তে আরেকজন লোক চলে আসে, একটা ছেলে। সে এসে ওই বাইরে লোকটিকে অনেক মারধর করতে থাকে। এই দৃশ্যটায় জিয়ান কিন্তু অনেক ভয় পেয়ে যায়। তারপরে ওই ছেলেটি চলে আসে আর নিজের মোবাইলে টাইপ করে দেখায় যে আমি তোমার আঙ্কেল জিনম্যানের বন্ধু, দেরিতে আসার জন্য ক্ষমা প্রার্থী, তুমি নিজের ঘরে যাও। তো জিয়ানকে ওর ঘরের মধ্যে লুকিয়ে থাকতে বলে।
এদিকে ছেলেটা বাইরে চলে যায়, কারণ বাইরে আরও কেউ আসছিল এখানে জিয়ানকে মারবার জন্য। তো সেই ছেলেটি জিয়ানকে প্রোটেক্ট করার জন্য বাইরে চলে যায়। এখানে একটি লম্বা চুলালা লোক ভেতরে ঢোকে, তারপরে জিয়ানকে গুলি মারতেই যাবে। তো ভেতরে অনেক আওয়াজ হয়, যেখানে বোঝা যায় যে বীভৎস মারামারি হচ্ছে। ছোট্ট জিয়ান এটা দেখতে পারে যে ওর আঙ্কেলের যে বন্ধু ছিল তার হাত কেটে নেওয়া হয়েছে। এই দৃশ্যটাইও ভয় পেয়ে যায়। এরপর দুজন লোক ওকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। নিজের ঘর থেকে পালিয়ে যায় কোনো রকমের জানলা দিয়ে। লোকটি যখন জানলা খুলে দেখে তাকে ছোট্ট জিয়ান এখানে ঝুলছে একটা লোহার রড ধরে। জিয়ানকে লোকটি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওপরে তোলবার চেষ্টা করে, কিন্তু জিয়ান আসে না। জিয়ান ওপর থেকে ঝাঁপ দেয়। লোকটা বুঝতে পারে যে সত্যি সত্যি ও জিয়ানের ভাইজি কাজ করেছে, কারণ জিনম্যান প্রত্যন্ত সাহসী লোক। এদিকে জিয়ান ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পায় যে আশেপাশে পুলিশেরা আলোচনা করছে যে ও আঙ্কেল বহুদিন নিখোঁজ ছিল, না জানি কেমন কাজ করতো। কিন্তু ঘুমের মধ্যেও একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সেই হায়নাগুলোকে দেখতে পায়, যে হায়নাগুলোর সাথে সিংহটা লড়াই চলছিল, আর সেই কাটা হাত, যে লোকটির হাত কেটে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেও ফিল করে যে কেউ একটা যেন বাইরে হাঁটাচলা করছে। জিয়ান বুঝতে পারে যে আমি হয়তো এই হসপিটালে সেফ নই। ছোট্ট জিয়ান কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী একজন মেয়ে ছিল, সে ওখান থেকে পালিয়ে যায়। সত্যি তার পেছনে কিছু গুন্ডা পড়েছিল ওকে মারবার জন্য। তো জিয়ান ওই স্থান ত্যাগ করে অনেক ছোটাছুটি করে। হসপিটালের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারাও ঠিক খেয়াল করতে পারে না, হয়তো সেই মুহূর্তে সিসিটিভি ছিল না হসপিটালে। তো জিয়ান ওখান থেকে পালিয়ে যেতে যেতে অনেক দূর ছুটতে থাকে, যেখানে লুকিয়ে যেতে থাকে। এরপর অনেকগুলো ঘরের দরজাও খোলবার চেষ্টা করে। এরপর ঘুরতে ঘুরতেও মর্গে চলে যায়। মর্গে গিয়ে দরজাটা খোলবার চেষ্টা করে, ভাবে কিভাবে বাঁচাবো নিজেকে। মর্গে যেসব মৃতদেহ ছিল সেগুলোর মধ্যে নিজেকে লুকিয়ে নেওয়ার কথা ভাবে। এদিকে বাইরে যে লোকটি ছিল সে ভাবছিল যে আমি হয়তো এই বাচ্চা মেয়েটাকে খুব সহজেই মেরে ফেলবো। এরপর জিয়ান কি করে, একটা মৃতদেহর সাথে নিজেও গিয়ে শুয়ে পড়ে। তো সেটা মৃতদেহটার মুখ দেখার জন্য তার নিজের কাপড় খোলে। মৃতদেহটা কে সেটাই দেখার ওর উৎসাহ ছিল। তো মৃতদেহের মুখটা খুলে দেখে যে ওটা ওর মায়ের মৃতদেহ ছিল। এটা দেখার পরও ভয়ে কাঁদতেও পারে না, শুধু সেই মৃতদেহকে জড়িয়ে ধরে মা মা করে শুয়ে পড়ে। এদিকে ওই লোকটির সাথে আরো যে ছেলে ছিল তাদেরকে কেউ একজন বন্দুকের গুলি করে মারতে থাকে। এই আওয়াজগুলো জিয়ান ভেতর থেকে শুনতে পায়। ভয়ে ওখানেই প্রায় বেহুশ হয়ে যায়। ওখানে আমরা দেখতে পাই জিনম্যান আসে জিয়ানকে উদ্ধার করতে। জিনম্যান এসে সোজা মরের দরজাটা খুলে দেখে যে ওটার বৌদির ডেড বডি ছিল, আর বৌদির পাশে ছোট্ট জিয়ান শুয়ে রয়েছে। জিনম্যান বুঝতে পারে যে ওর বৌদি মারা গেছে, অর্থাৎ মেরে ফেলা হয়েছে। কিভাবে কি হয়েছে এটা কিন্তু এখানে দেখানো হয় না। তারপরে এখানে জিনম্যান জিয়ানকে কোলে নিয়ে চলে যায়, আর জিনম্যান খুব নৃশংসভাবে মেরেছিল বলে ওর চোখও বন্ধ করে দেয়। পরের ঘটনা চলে যায় 1 মাস পর। ওইখানে ছোট্ট জিয়ানকে নিয়ে অন্য জায়গায় শিফট করছে। জিয়ানকে ওর পুতুল দিয়ে দেয়। জিয়ান কোনো কথা বলে না, প্রচন্ড ভয় পেয়ে থাকে। দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে যায়। ওরা একটা নতুন জায়গায় আসে, আর এই জায়গাটাই হচ্ছে সেই বাড়ি যে বাড়িটায় ওরা বর্তমানে থাকতো। তারপরে এখানে জিনম্যান ওর ব্যাগপত্র নিয়ে এগিয়ে যায়, আর জিয়ানকে জিয়ানের ব্যাগ দিয়ে দেয়। ছোট্ট জিয়ান নিজের জিনিসপত্র নিজেই কুড়িয়ে নিয়ে আসে। হাঁটতে গিয়ে বেচারি পড়েও যায়, কিন্তু ওর আঙ্কেল বলে আমি তোমার মা বাবা নই, তাই তোমার মা বাবার মতন কোনো কাজ আমি তোমাকে করে দিতে পারবো না, তোমাকে নিজের কাজ নিজেকেই করতে হবে বলে চলে যায়। ছোট্ট জিয়ান বুঝতে পারে আমাকে একাই সব করতে হবে, নিজের জিনিসপত্র নিয়ে চলে আসে। কিন্তু অদ্ভুতভাবে অসুস্থ হয়ে যায়। ও অ্যামনিশিয়ার রোগে ভোগে, এমনকি কোনো কথা পর্যন্ত বলে না। ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলে যে ওর মা বাবা দুজনেই একসাথে মারা যাওয়ার কারণে ও মানসিকভাবে এরকম বিপর্যস্ত হয়ে গেছে। ম্যানের এই বিষয় খুব খারাপ লাগে, তাই বাইরে বেরিয়ে নিজের গালিও নিজের থাপ্পড় মারতে থাকে, কারণ ছোট্ট জিয়ান ওর জন্যই বাবা মা হারা হয়ে গেছে। তো এখানে কিছু করার ছিল না। এদিকে স্কুল থেকে কমপ্লেন আসে, অন্য ছেলেরা যখন ওকে বুলিং করে তার জন্য ও কোনো প্রতিবাদ করে না। এমনকি কেউ যদি ওকে সাহায্যের হাতও বাড়িয়ে দেয় তাও এগিয়ে যায় না, কারণ ও কারোর সাথেই বন্ধুত্ব করতে পারে না। ইভেন কয়েকদিন আগে তো একজন ছেলে ওর মা বাবার নামে উল্টোপাল্টা কথাও বলছিল, তাদেরকেও বীভৎসভাবে মারধর করে। আসলে জিয়ান নিজের মনের ভাব কারোর সাথেই প্রকাশ করে না। যখন স্কুল ছুটি হয়, যখন ও দেখে যে বাকি বাবা মারা বৃষ্টির দিনে তাদের ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে, ও সেখানে কাউকে একটা মিস করে। তো এখানে যখন জিনম্যান ওকে গাড়িতে নিতে আসে, জিনম্যান মুখে কিছু বলে না, গাড়িটা পাশে পাশে নিয়ে যেতে থাকে। কিন্তু জিয়ানেরও বড্ড জেদ ছিল। বৃষ্টির মধ্যে ওকে সময় মতো নিতে না আসার কারণে ও বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি চলে যায়। এভাবে ধীরে ধীরে অসুস্থ হতে লাগে, কারণ ও একটা অদ্ভুত রোগে পরিণত হয়। ও কারোর সাথেই কথা বলতো না,
জিনম্যান ওকে খেতে দিলেও ও খেত না। আবার কোনো দিন জিনম্যান একা একাই খেয়ে নিত, ওর সাথে ভালো করে কথা বলতো না। জিয়ান এভাবে একা একা থাকতে একা একা অভ্যস্ত হয়ে যায়, নিজের খাবার নিজে বেড়ে খেয়ে নেয়। কোনো জিনিস দরকার লাগলে ফ্রিজের মধ্যে এখানে স্টিক লাগিয়ে দিয়ে চলে যায় যে এই জিনিসের জন্য আমার টাকা লাগবে। ওর আঙ্কেল ওকে পর্যাপ্ত টাকা দিয়ে দেয়। এভাবেই দুজনের মধ্যে কথোপকথন হয়। স্কুল থেকে ওর বারবার কমপ্লেন আসতে থাকে। তো জিনম্যান বলে, হ্যাঁ আমি জানি ও অসুস্থ, তাই ওর অসুস্থতার জন্য ওকে নিজেকে ডিল করতে হবে। এদিকে তিনজন ছেলে ওকে একটা গুদাম ঘরে আটকে রাখে, যেটা স্কুলের একটা স্টোর রুম ছিল। তো এভাবে সেখানে দিন থেকে রাত হয়ে যায়। জিয়ান সেই স্টোর রুমেই আটকা পড়ে থাকে। কিন্তু রাতের অন্ধকার হতেই সে ওই ভয়ঙ্কর হায়নাটাকে আবার দেখতে পায়। এগুলো কিন্তু সবটাই ওর কল্পনা ছিল। হায়নাটাকে দেখতে পায় যে একটা কাটা হাত নিয়ে ও এগিয়ে আসছে, সেই লোকটি যার হাত কেটে নেওয়া হয়েছিল। ভয়ে ও দরজা ঠকঠক করতে থাকে। ও প্রায় এতগুলো দিন কোনো কথাই বলতো না ওর মা বাবা মারা যাওয়ার পর থেকে, কিন্তু সেই দিনও প্রথমবারের মতন জিনম্যানকে চিৎকার করে ডাকতে থাকে। আর জিনম্যানও তালা ভেঙে ওকে দরজা খোলে। জিনম্যানকে ওর আগে মারতে থাকে যে তুমি এত দেরি করে কেন এলে, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। জিনম্যানও বুঝতে পারে যে ছোট্ট জিয়ান প্রচন্ড ভয় পেয়ে গেছে। এরপর জিয়ানকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আসার পরও ও একা একাই থাকতো। তারপর জিনম্যান ভাবে এভাবে হবে না, ওর সাথে কথোপকথন করার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে ওদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, কারণ জিয়ানও মাতৃপিতৃ হারা ছিল। জিনম্যান ওকে মা বাবার জায়গাতেই হয়তো মানুষ করার চেষ্টা করছিল। ধীরে ধীরে ওদের সম্পর্কটা একটু নর্মাল হয়, ওরা দুজনে একসাথে খেতে শুরু করে। এভাবেই ভাবতে ভাবতে হঠাৎ করে বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে জিয়ান ভাবছিল আমি নিজেকে কি করে বাঁচাবো। তো বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছোট চুল মেয়েটি ওকে বারবার করে দরজা খুলতে বলে, কিন্তু জিয়ান দরজা খোলে না। তখন ওই মেয়েটি অনেক চালাকি করে দরজা খোলানোর চেষ্টা করে, কিন্তু জিয়ান কোনোভাবেই দরজা খোলে না। মেয়েটি যাই বলে জিয়ান কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। মেয়েটিও হার মানে না, বলে আমি কাল আসবো, আজ তবে চলে গেলাম বলে মেয়েটি চলে যায় বাধ্য হয়ে। তো জিয়ান বুঝতে পারে। ঠিক সেই মুহূর্তে জিয়ানের ফোনে SMS আসে যে তুমি অন্য কারোর জন্য দরজা খুলবে না, আমি তোমাকে গিয়ে মারবো। এদিকে এখানে দেখি ওকে ডেকে দেখা একটা অদ্ভুত জিনিস দেখাই এসো। এই ওয়েবসাইটে কিছু কোড আছে, সেই কোড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী অনেকে চলতো। যেমন ধরো এখানে 4টি কালার আছে। কোড লাল হচ্ছে কিলারদের জন্য, যারা এখানে আর কি কিলার ছিল। কোড পার্পেল যারা এখানে নিজেদের এখানে প্রোটেকশনের জন্য বা স্পাইরি করার জন্য বন্দুক বা এইসব অস্ত্র নিত। আর কোড ইয়েলো যারা নিজেরা সুইসাইড করতে চায় তাদের জন্য। আরেকটা কোডও থাকা উচিত, সেটা হচ্ছে কোড গ্রিন। এই কোড গ্রিনে যারা থাকবে অন্য বাকি 3টে দলের লোকেরা কিন্তু এই কোড গ্রিন লোকেদেরকে মার পারবে না। আর অদ্ভুত বিষয় জানো, এই কোড গ্রিনে কিন্তু তুমি আর তোমার আঙ্কেল জিনম্যান ছিলে, মানে তোমাদের দুজনকে কারোর মারবার কথা ছিল না। ঠিক সেই মুহূর্তে বাড়িতে একটা অদ্ভুত ভূমিকম্প হয়। জিয়ান আর জিয়ংম্যান দুজনে বাইরে চলে যায়। জিয়ংম্যান ওরা দুজনে গিয়ে বাইরে দেখে যে ড্রোন ক্যামেরা দিয়ে অনবরত গুলি চালানো হচ্ছে। যেহেতু জানলার কাঁচগুলো বুলেট প্রুফ ছিল তাই জন্য বিশেষ কিছু হয় না। তারপরে ওখানে দেয়ালের মধ্যে জানলার কাচের মধ্যে বম লাগিয়ে দেওয়া হয়। ওরা একটা ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পিছনের দরজা দিয়ে, সেখানেও চলে আসে ওই বন্দুকগুলো। তো ওরা বুঝতে পারে না এরকমটা কেন হচ্ছে। তারপরে এখানে জানলার কাজগুলো সব আস্তে হয়ে যায়, সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যায়। চারিদিক থেকে এবার ওদেরকে ঘিরে ফেলা হয়। আর এখানে লাগানো থাকে ওই বন্দুকের সাথে সাথে কিছু বম, যে কারণে বম ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই কাঁচগুলো ভেঙে ঝুরঝুর করে ভেঙে যায়। ওই ড্রোন বন্দুকগুলো পুরো ভেতরে ঢুকে যায়, বাড়ির ভেতরে ঢুকে ওদেরকে খুঁজতে থাকে। এখানে জিয়ংমিন ভয়ে লুকিয়ে পড়ে। জিয়ান একটা নিজের রুমে চলে যায়। ক্যামেরাধারী ওই অস্ত্রটা যেন কেউ একটা চালনা করছিল, যেটা জিয়ানের দিকে ধেয়ে আসছিল জিয়ানকে মারবার উদ্দেশ্যে। তো আলমারির দরজা ভেঙে ফেলার পর জিয়ান সাহসী মেয়ে এখানে গুলতি নিয়ে চলে আসে আর ওই ড্রোন ক্যামেরাটা ভেঙে দেয়। তারপরে আমরা কিছু লোকেদের পার্টি দেখতে পাই, যেখানে কিছু লোক ঠান্ডায় নিজেদের হাত সেঁকছে, তো নিজেদের মধ্যে কথা বলছে। ঠিক ওই মুহূর্তে মিস্টার কিম চলে আসে। এর টাকলা মতন লোকটির নাম হচ্ছে মিস্টার কিম, যে নিজে হাত কেটে একটা কোড বের করে আর ওই কোডটা ফেলে দেয়। তো বাকি দলের লোকেরা বলে এটা করা কি খুব দরকার ছিল। তারপরে আরেকজন ভদ্রলোককে দেখতে পাই, যার নাম হচ্ছে সিয়ংজো। এখানে মিস্টার কিমের সাথে হাত মিলিয়ে একই সাথে কাজ করছে আর বাকি দলের লোকেদেরকে অস্ত্র নিতে বলে। এখানে বাকি দলের লোকেরা যখন অস্ত্রগুলো নিজেদের হাতে তুলে নিচ্ছিল, ওরা আলোচনা করছিল যে অস্ত্রগুলো ওরা জিনম্যানের কাছ থেকেই কিনেছে। আবার এখানে যে টাকলা লোকটা ছিল মিস্টার কিম আর সিয়ংজো, এরা এটাই বলে যে জিনম্যানের ভাইজিকে আমাদেরকে মারতে হবে, যে আগে মারবে তাকে পুরস্কৃত করা হবে, অর্থাৎ
পরেই দেখানো হচ্ছে যে বাড়ি ভাঙা চলছে। এখানে জিয়ানদের বাড়িতে কাজ চলছে। জিয়ান তখন 17 বছরের একটি মেয়ে। ঘটনাটা কয়েক বছর আগেকার। এখানে ওর আঙ্কেল জিনম্যানকে এসে জিজ্ঞাসাবাদ করে যে বাড়ি আবার নতুন করে ভাঙার কি প্রয়োজন। জিনম্যান এমন একটা ভান করে যেন সত্যি বাড়িটা ভাঙার প্রয়োজন, আর বিশেষ কিছু গা করে না। এরপর যারা মিস্ত্রি ছিল তারা জিজ্ঞাসাবাদ করতে থাকে। জিয়ান নাকি সেই মিস্ত্রিদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছে একটা জানলা বানিয়ে দেওয়ার জন্য। তো মিস্ত্রিরা বলে আমরা ডাবল পেমেন্ট নেবো, জানলা বানিয়ে দেবো। এরপর ওর আঙ্কেল ওকে বলে ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা ট্রেকিংয়ে যাব, আমরা ওখানেই কয়েকদিন থাকবো, ততদিন বাড়িতে কাজ চলবে। ওরা পাহাড়ে যায় ট্রেকিংয়ে, যেখানে মোবাইলের কোনো সিগন্যাল ছিল না। ওখানে যাওয়ার পর জিয়ান একটু অবাক হয়ে যায়, কারণ জিয়ানের জন্য এটা প্রথম পাহাড়ি ট্রেকিং ছিল। এদিকে ওর আঙ্কেল জিনম্যানের প্রচণ্ড জ্বর চলে আসে, বুঝতে পারে না কি করবে। তোর আঙ্কেল ওকে বলে যে এই কাছাকাছির মধ্যে কোনো ওষুধের দোকান থাকলে এই 6 কিলোমিটার দূরত্বে হবে হয়তো, তুমি ওখান থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসতে পারো। তো জিয়ান বুঝতে পারে না। জিয়ান বলে আমি কোথায় যাব, কি করব, একা একা কি করে কি পারবো। তো জিনম্যান তখন একটা ম্যাপ বের করে দেয়। এটা দেখে জিয়ান অবাক হয়ে যায় যে তুমি এত কিছু তৈরির সাথে এসেছিলে, ঠিক আছে আমি ওষুধ আনছি। তো জিনম্যান বলে তুমি একা পারবে তো, বেশ বেশ দাঁড়াও, এই গুলতিটা সঙ্গে নিয়ে যাও। এটা দেখে জিয়ান তো অবাক হয়ে যায়, বলে এটা নিয়ে আমি কি করব। জিনম্যান বলে এটা নিয়ে যাও, যদি জঙ্গলি কোনো জানোয়ার তোমার উপর অ্যাটাক করে তখন কি করবে। এটা কিছুটা সাথে রাখো, যদি জঙ্গলি কোনো ভাল্লুক বা নেকড়ে বাঘ যদি তাড়া করে। তো তারপরে আঙ্কেলকে বলে এই তো তোমার জ্বর এসেছিল, তুমি আবার দেখছি ঘামতে শুরু করেছো। কিন্তু ওর আঙ্কেল বলে সে এত চিন্তা করো না, তুমি এটা নিয়ে নিজের রক্ষণাবেক্ষণ করতে পারবে, আর যদি কোনো অসুবিধা হয় 3বার আমার নাম ধরে ডেকেও আমি ঠিক পৌঁছে যাব। এরপর জিনম্যানকে দেখি ফোনে কথা বলতে। ও এখানে পাসিন বলে কারো একটা সঙ্গে কথা বলছে। তাকে বলছে সত্যি তোর ওষুধ কিন্তু দারুণ ছিল, আর ওষুধটা অনেক কাজেও দিয়েছে। আসলে এখানে জিনম্যান ফলস ওষুধ খেয়েছিল জ্বর আসার জন্য। তারপর জিয়ানকে দেখি জঙ্গলের ভেতরে খুঁজতে থাকে, একটা দোকান বা কিছু খুঁজতে থাকে যেখান থেকে ওর আঙ্কেলের জন্য ওষুধ নেবে। কিন্তু দরজা খুলে দেখে অনেকগুলো নেকড়ে আর কি জানোয়ার কুকুর। তো সেই কুকুরগুলোকে দেখেও ভয় পেয়ে যায়, হোঁচট খেয়ে পড়েও যায়। তো হঠাৎ করে ও আবারও সেই হায়নাটার মুখ ভাবে, যেটাও মাঝে মাঝেই স্বপ্নে দেখতো। দেখে সেই কাটা হাতটা নিয়ে ওর কাছে আসছে। এরপর গুলতি মারার চেষ্টা করে, তাও হয় না, কুকুরগুলো আশেপাশে ওকে ছেকে ধরে। তারপরে ও নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই ও আঙ্কেলের কথা ভাবে। আঙ্কেল বলেছিল নিজের ভয়কে সামনাসামনি করতেই হবে। তো এভাবে ও হায়নাদের শিকার থেকে বাঁচবার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ওর আঙ্কেল চলে আসে, রাইফেল দিয়ে গুলি করে। এরপর ওরা ফিরতে থাকে। তো গাড়ি করে ফেরবার সময় ওর আঙ্কেলকেও জিজ্ঞাসা করে সে এটা আবার কেমন কেমন আঙ্কেল, তুমি, তোমার কাছে আসল রাইফেল রয়েছে। আঙ্কেল বলে ওটা আমার একটা বন্ধুর। তো বলে তুমি প্রথম থেকেই রাইফেল ছিল যখন আমাকে গুলতি দিয়েছো কেন, এ কেমন তুমি আঙ্কেল গো, এটা তুমি কি করে করতে পারো আমার সাথে। পরের সিনে আমরা দেখতে পাই ও এখানে গুলতি দিয়ে প্র্যাকটিস করছে, যেখানে একটা বোতলকে ভাঙার চেষ্টা করছে বারবার করে। বারবার ব্যর্থ হওয়ার পর অনেকক্ষণ পর বোতলটা জাস্ট নড়ে, কিন্তু হঠাৎ করে দেখে বোতলটা গুলি মেরে ভেঙে দেওয়া হয়। সে বন্দুকটা হাতে ছিল জিনম্যানের। ও আঙ্কেলকে জিজ্ঞেস করে এরকম একটা রিয়েল বন্দুক কি করে পেলে। আঙ্কেল বলে এটা আমি শিখেছি আর আমি নিয়েওছি, ইললিগাল কিছু নয়। তো এখানে জিয়ান বলে যে তুমি আমাকেও শেখাবে। এরপরও একদম জিয়ানকে হাতে ধরে সমস্তটা শিখাতে শুরু করে। জিয়ানও এরপর বন্দুক চালানো শেখে। এখান থেকে গল্প আবার নতুনভাবে শুরু হয়। প্রেজেন্টে চলে আসি, যেখানে আমরা দেখতে পাই জিয়ান আগে যতটা ভীতু ছিল এখন কিন্তু অনেকটাই সাহসী হয়ে গেছে। এখান থেকে কিন্তু ও ওর বন্ধু জিয়ংমিনকে ওই উদ্ধার করে। এদিকে ড্রোন ক্যামেরাগুলোকে গুলতি মেরে ভাঙার চেষ্টা করে। ড্রোন ক্যামেরার হাত থেকে বাঁচার জন্য আবার ওই ছোট চুল মেয়েটাকে আমরা দেখতে পাই। ছোট চুল মেয়েটা কিন্তু এখানে জিয়ানদেরকেই হেল্প করতে আসছিল। না, জিয়ংমিন নিজেদেরকে উদ্ধার করার জন্য ভাবছিল, ওদেরকে তো বন্দুকে তাক করেই নিয়েছে, একদম গুলি করবে। এমন সিচুয়েশনে ছোট চুল মেয়েটি বন্দুক দিয়ে গুলি মেরে ওই ড্রোনটিকে ভেঙে ফেলে দেয়, যেখানে জিয়ানরা বেঁচে যায়। জিয়ানের তো বুক ঢিপঢিপ করছিল যে কিভাবে বাঁচবে। ঠিক সেই মুহূর্তে ছোট চুল মেয়েটি এসে ওই ছেলেটিকে অর্থাৎ জিয়ংমিনকে ধরে, বলে তুমি কে। ও তখন বলে আমি জিয়ানের বন্ধু, আর ওকে একটা অজ্ঞান করার ইনজেকশন দিয়ে দেয়। জিয়ান কিন্তু ছোট চুল মেয়েটিকে বিশ্বাস করে না। ছোট চুল মেয়েটি বলে আমি তোমার হেল্প করতেই এসেছি, আমার কথাটা শোনার চেষ্টা করো। কিন্তু জিয়ান ওকে বিশ্বাস করে না। এরপর জিয়ানের হাতের কাছেও দেখতে পাই যে জিয়ানের শরীরের কোড হচ্ছে সবুজ। হ্যাঁ, জিয়ান তো গ্রিন কোডেরই ছিল, অর্থাৎ গ্রিন কোড মানে তোমরা জানোই যে তাকে বাঁচাতে হবে বাকি কোডের লোকেরা। এরপর আমরা বন্দুকধারী সেই লোকটিকে আবারও দেখতে পাই, যার নাম হচ্ছে সিয়ংজো।
সিয়ংজো এখানে বন্দুক তাক করে বুঝতে পারে কেউ একটা রয়েছে যে এখানে জিয়ানকে হেল্প করার চেষ্টা করছে। এরপর জিয়ান আর ছোট চুল এই মেয়েটির মধ্যে কথা হতে থাকে। ছোট চুল মেয়েটি বলে, আমি তোমার আঙ্কেলের খুব ক্লোজ একজন মানুষ, তোমার আঙ্কেল তোমাকে বলেছিল যে তোমাকে 3বার ডাকতে, তারপরে তুমি চলে আসবে, তুমি ডাকুনি কেন তোমার আঙ্কেলকে? আর একটা কথাও আমি তোমাকে বলি, তোমার আঙ্কেল কিন্তু মারা যায়নি, তুমি ভয় পেও না, চিন্তা করো না। এরপর আমরা টিমের বাকি লোকেদের দেখি যারা এখানে জিয়ানদেরকে মারবার জন্য তৎপর হচ্ছিল। কিম তার টিমের লোকেদের বলছিল প্রস্তুত হও, কারণ বাড়ির ভেতরে এখানে জিনম্যানের না ভাইজি একা নয়, এখানে আরো একটা মেয়ে রয়েছে, তার সাথেও আমাদের মোকাবিলা করতে হবে। তো এখানে কেউ একটা রয়েছে এটারা বুঝতে পারে। তো এরপর সিয়ংজো বলে যে কে আছে সেটা আমাকে জানতেই হবে। এদিকে দেখি এই ছোট চুল মেয়েটি একটা ধোঁয়া ধোঁয়া করে দেয়। এরপর সিয়ংজো একদম কনফার্ম হয়ে যায় যে ভেতরে কেউ তো আছে, যে এখানে জিয়ানকে হেল্প করার চেষ্টা করছে। ও এখানে নিজের হেডফোনে মিস্টার কিমকে বলে দেখবার জন্য। মিস্টার কিমের টিম এখানে ড্রোন ক্যামেরা পাঠায় ভেতরে। তো এখানে ছোট চুল মেয়েটা ওই ড্রোন ক্যামেরাটাকে ভেঙে ফেলে, আর ঠিক সেই মুহূর্তে ধোঁয়াটা একটু কমে যায় আর ছোট চুল মেয়েটার মুখে এরা দেখে নেয়। এই ছোট ছেলের মেয়েটার নাম হচ্ছে মিনহাই। মিনহাইকে দেখে সকলে চিনতে পেরে যায় মিস্টার কিম সমেত সিয়ংজিও ওখানে বলে যে আচ্ছা এই বদমাইশ মেয়েটাও এখানে চলে এসেছে। মিস্টার কিমের সাথে ওর কথা হয়ে যায়। মিস্টার কিম একটা অন্য প্ল্যানে চলছিল, এবার ওদের প্ল্যানটা একটু স্বাভাবিকভাবেই বদলাতে হয়, কারণ মাঝখান থেকে মিনহাই চলে এসেছে ওকে বাঁচানোর জন্য। মাঝে আমরা দেখি জিয়ংমিনের জ্ঞান ফিরে এসেছে। জিয়ংমিন জ্ঞান ফিরে এসে দেখে যে মিনহাইয়ের এখানে গুলি লেগেছে। ও যখন ড্রোন ক্যামেরাটাকে শট করছিল তখন ওর গুলিটা লাগে। এদিকে মিস্টার কিমের টিমের লোকেরাও সব চলে আসছে এদেরকে একদম বাড়ি কাছে এসে ঘেরাও করবার জন্য। তো এখান থেকে জিয়ান বুঝতে পারে বন্দুকটাকে নিতে হবে। এই ঘটনাটা কিন্তু আমরা প্রথম এপিসোডে দেখে এসেছিলাম যে বন্দুকটাকে নেওয়ার চেষ্টা করছে। ঘটনাটা আবার সেই প্রেজেন্ট টাইমে চলে এসেছে, সেখান থেকে ও বন্দুকটাকে ধরবার চেষ্টা করছে। ঝাঁটার মধ্যে এখানে আয়না লাগাবে, যে ঘটনাগুলো আমরা ফার্স্ট এপিসোডে দেখে এসেছিলাম সেই ঘটনাগুলো এখানে রিক্যাপ হতে থাকে, যে কিভাবে ও নিজেকে প্রোটেক্ট করার জন্য এই প্ল্যানটা কাজে লাগিয়েছিল। ঝাঁটার মধ্যে আয়না লাগিয়ে দেখার চেষ্টা করে, যেখান থেকে একইভাবে এখানে গুলি করা হয়। তারপরও ফিল করে যে কোন জায়গা থেকে এখানে গুলি লাগবে না, বুঝতে পারে যে ওপর থেকে লাফালে একমাত্র আমি নিজেকে বাঁচাতে পারবো। তো সেই কাজটাই জিয়ান করেছিল, এটা তো আমরা আগের এপিসোডেই দেখে এসেছি। সবটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথেই করে আসছিল, যেটা দেখে সিয়ংজো একটু অবাক হয়ে যায়। যখন ও ঝাঁপ দিয়ে ওই দিকে চলে যায় তখন সিয়ংজো বলে যে সত্যি এ হচ্ছে জিনম্যানের ভাইজি, অবাক করার মতন। সোফা তোলার পর দেখে ওখানে একটা বন্দুক রয়েছে, এটা দেখে তো মিহেও অবাক হয়ে যায়, বলে এটা তো জিনম্যান দারুণ করেছে। ম্যান যে একজন জিনিয়াস মানুষ সে তো আর বলবার অপেক্ষা রাখে না। মিনহে বলে এই জন্য তোমার আঙ্কেলকে আমার এত ভালো লাগে, তুমি না ভেবে চিন্তে কাজ করো, কিন্তু তোমার আঙ্কেল নয়। এরপর গুলি করার চেষ্টা করে কিন্তু গুলিটা ঠিকঠাক নিশানায় লাগে না। সিয়ংজো এরপর আরো ফ্রোসাস হয়ে যায়, বুঝতে পারে এদের কাছে অস্ত্র আছে। এরপর মিনহে চলে আসে এখানে জিয়ানকে হেল্প করতে, আর ওরা সোফার পেছনে নিজেদেরকে গার্ড হিসাবে লুকিয়ে পড়ে। এদিকে কিন্তু মিস্টার কিমের টিমরাও চলে এসেছে। একজন টিম মেম্বার ওদেরকে গুলি করতে যায়, আর এখানে মিনহের হাতে আহত হয়ে একজন টিম মেম্বার মারাও যায়। কিন্তু মিনহেকে বারবার করে জিয়ান জিজ্ঞাসাবাদ করতে থাকে যে আমি কি তোমাকে এখানে বিশ্বাস করতে পারি। মিনহে বলে তোমার কাছে কি আর কোনো অপশন আছে, তবে তোমরা ওই পিছনের দিকের গেটের কাছে যাও, যেখানে তোমার আঙ্কেলের বেসমেন্টের একটা রাস্তা আছে। এরা যখন ওটা দিয়ে যাচ্ছিল তখন সিয়ংজো সেটা দূরবীন দিয়ে দেখতে পায়। সিয়ংজো বুঝতে পারে যে জিনম্যানের যে গুপ্ত দরজা রয়েছে সেটা নিশ্চয়ই ওই দিকেই রয়েছে। এদিকে সিয়ংজোকে গুলি করতে যায় মিনহে, আর সেই গুলিটাও ড্রাইভারের লেগে যায়, সিয়ংজো বেঁচে যায়। সিয়ংজো আরো গালাগাল করতে থাকে। এদিকে এরা ছুটে ওই গ্যারেজের মতন রুমটাতে ঢুকে যায়। মিনহেও এদের পেছন পেছন চলে যায়। মিনহে এদেরকে প্রোটেক্ট করে আর বলে ওইদিকে যাও, ওইদিকে গুপ্ত রাস্তা রয়েছে। এই জিয়ানদেরকে পুরো পথ দেখায়। এরপর একটা দরজার কাছে যায় যেখানে পাসওয়ার্ড দেওয়া ছিল। এদিকে বাইরে থেকে তো গুলিগোলা চলছিলই, কিন্তু পাসওয়ার্ড মনে করার চেষ্টা করে। হঠাৎ করে মনে পড়ে ওর আঙ্কেল বলেছিল ওর আইডি কার্ডের নাম্বার, আর এরপর ওর ফেস রিকগনাইজ চলে, আর ওই পাসওয়ার্ডটা সত্যি সত্যি ওর আইডি কার্ডেরই নাম্বার ছিল। এরপর দরজা খুলে যায়। দরজা খুলে তো একদম স্বপ্নের মতন লাগে, কারণ যেটাও এতক্ষণ ওরা ওয়েবসাইটে দেখছিল, মূর্তি হেল্প ওয়েবসাইটে, জিয়ংমিন আর জিয়ান সেটা চোখের সামনে দেখতে পায়। রেড লাইট, ইয়েলো লাইট, পার্পল লাইট আর গ্রিনটা তো ওরা দুজনই শো। তিনটে লাইট ছিল, তিনটে কোড অনুযায়ী 3 রকমের অস্ত্র ছিল।
যেটা পার্পেল লাইট সেটা শুধুমাত্র তোমরা জানো যে স্পাই করার জন্য, রেড লাইট যেটা সেটা সিরিয়াল কিলারদের জন্য, আর ইয়েলো লাইট যেটা তারা সুইসাইড করতে যায় তাদের জন্য। তো এই সমস্ত লাইটের নিরীক্ষে অস্ত্র ছিল। এরপর ভেতরে কিন্তু ঢুকে পড়ে মিস্টার কিমের লোকেরা, কে সামাল দিতে থাকে মিনহে, আর এদিকে জিয়ানা জিয়ংমিন ওরা ওই ভেতরের রুমে রয়েছে। তো দেখি পরের সিনে আমরা দেখতে পাই জিনম্যানকে কোর্টে তোলা হয়েছে। আসলে ওকে কোর্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তুমি কিলারকে দেখোনি তো। এখানে অন্য একজন লোককে আমরা দেখতে পাই যে জেলের ভেতর ছিল। এটা নিয়ে কিন্তু জিনম্যান চিন্তিত ছিল। যেদিন ওর সাথে জিয়ান গল্প করতে এসেছিল সেদিন ওর কাছে একটা ফোন এসেছিল, সে ফোনটা জংচিয়ল করেছিল আর এটা ফোন করে বলে যে বালি এখনো বেঁচে আছে আর তোমার মায়ের শ্রাদ্ধতে ওখানে যাচ্ছে। কথাটা শোনা মাত্র জিনম্যান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, যেটা আমরা আগে দেখেছিলাম। জিয়ানকে সাবধানে থাকতে বলে, কিন্তু জিয়ানম্যান যত তাড়াতাড়ি গাড়ি নিয়ে রাখার ফোন করুক না কেন, পথে একজন মহিলা এসে রাস্তা আটকায়। এদিকে পেছন থেকে একটা বড় লরি এসে ওর গাড়িটাকে ধাক্কা মেরে দেয়। আসলে এখানে জিনম্যানকে মারার চেষ্টা করা হয়। তারপরে প্রচুর লোক গুলি করতে করতে ওর দিকে এগিয়ে আসে। এখান থেকে পরের পর্ব শুরু হয়। তারপরে আমরা দেখতে পাই আবার বর্তমান সময়, যেখানে জিয়ানের উপরে মিস্টার কিমের টিমের লোকেরা এখানে হামলা করেছে। তো মিস্টার কিমের টিমের লোকেরা চেষ্টা করছে যে যেভাবেই হোক চোখ বাঁচিয়ে আমরা গিয়ে জিয়ানকে মারবো। তো এখানে মাঝে চলে আসে মিনহে এসে এদেরকে বাঁচানোর চেষ্টা করে। ঘরটা যেহেতু পুরো অন্ধকার ছিল, তাই জন্য মিস্টার কিমের লোকের টিমেরা তোরা দেখতে পায় না ভালো মতন। তো অন্ধকারের মধ্যে সুন্দরভাবে মিস্টার কিম চোখের মধ্যে একটা গ্লাস লাগিয়ে রাখে, যার ফলে অন্ধকারেও ডিটেক্ট করতে পারে। আর এদিকে মিনহেও ওখানে ভালো মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তো বাইরে থেকে বসে বসে সিয়ংজো ভাবছিল যে এরা কি করছে। এটা ভাবতে ভাবতেও মিস্টার কিমকে ফোন করে জিজ্ঞাসাবাদও করে যে কাজের জন্য পাঠিয়েছি এখনো হচ্ছে না কেন। এই সিয়ংজো এতটাই নৃশংস ছিল, গাড়িতে মৃত ড্রাইভারের পকোড়াগুলোও খেতে থাকে। পরে ধীরে ধীরে একটা একটা করে মানুষকে মিনহে খুব সুন্দরভাবে শেষ করে ফেলে। মিনহের ক্যামেরার মধ্যে লেন্স ছিল, তাছাড়া এই ঘরের আনাচে কানাচে কোথা দিয়ে কোথায় যেতে হবে সব তো আগে থেকে জানতো। মিস্টার কিম এক পা করে এগোয় আর দেখতে থাকে একটা একটা করে ওর সঙ্গীরা সব মারা পড়ে গেছে। তো মিস্টার কিম বুঝতে পারে যে ব্যাপারটা অতটা সহজ হবে না। এভাবে মিস্টার কিমের এক এক করে লোকেদেরকে মিনহে খুব সুন্দরভাবে খুন করে, গুলি করে তো কাউকে ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে। এভাবে মারতে মারতে মিনহে ধীরে ধীরে মিস্টার কিমের সামনাসামনি চলে যায়। যখন আর 2-3 জন লোক থাকে তখন মিস্টার কিমের লোকেরা ওই ছাদটাকে ফুটো করে দেয় আলো আসবার জন্য, কিন্তু তাতেও বিশেষ লাভ হয় না। মিস্টার কিম আশেপাশে চেয়ে দেখে যে কেউ নেই, ও একা বেঁচে। এরপর মিনহে ওর উপর হামলা করে আর মিস্টার কিমের সাথে দুজনেরই নৃশংসভাবে মারপিট হতে থাকে। মিস্টার কিম ভাবে যে আমি মিনহেকে যেভাবেই হোক হারিয়ে ফেলবো, কিন্তু অতটাও সহজ নয়। মিনহে প্রচন্ড নৃশংস, জেদি আর দক্ষ একজন যোদ্ধা ছিল। তো মিনহে যেভাবেই হোক এখানে মিস্টার কিমকে এক প্রকারে বিষ দিয়ে মেরে ফেলে, যে বিষটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওর শরীর নীল হয়ে যায়, আরও মারা পড়ে যায়। এখানে মিনহে দেখে যে মিস্টার কিম মারা গেছে। মিস্টার কিমকে ছেড়ে দিয়ে ও এবার এগিয়ে যায়। তারপরে আমরা একজন মুখোশ পরা ছেলেকে দেখতে পাই, যে এখানে কিন্তু জিয়ানকে বলছে আমি তোমার ভাই হই। আর তারপরে এদের দুজনকে বলে যে তুমি এই হ্যান্ডকাপটা তোলো, তুমি জিয়ংমিনের হাতে পরিয়ে দাও। জিয়ান এটা পড়াতে চায় না। ঠিক সেই মুহূর্তে ওই লোকটাকে মারধর করে, যে লোকটা মুখের মধ্যে মুখোশ পরেছিল আর ভাই বলছিল, তাকে জিয়ান জিজ্ঞাসাবাদ করে যে তুমি বলো তুমি কে। এত জোরেই তার গলাটা টিপে ধরে যে সে অজ্ঞান হয়ে যায়। খানিকক্ষণ পর একটা ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়, এখানে জিয়ানের আগের ঘটনা। যে ছেলেটিকে এখানে দেখানো হচ্ছে, এই ছেলেটি হচ্ছে জিয়ানের বয়ফ্রেন্ড। জিয়ানের সাথে এই মেলাতে প্রথমবারের মতন দেখা হয়। ছেলেটা একটু গা ঘেঁষা ছিল। এই ছেলেটার সাথেও বাইকে করে যায়, দুজন অনেক ক্লোজ আসে। যেটা ওই বয়সে হয়, তখন তো জাস্ট জিয়ান 17 বছর বয়স ছিল। ছেলেটা ওকে বাড়ি অবধি পৌঁছেও দেয়। নাম হচ্ছে জুনমিয়ন। এরপর জিয়ানের কাছাকাছি এগিয়ে আসে, এসে বলে তুমি বাড়ি ঢোকার আগে কিছু একটা ভুলে যাচ্ছ আমায় দিতে, বলে ওকে কিস করতে যায়। আর এদিকে ও দরজার সামনে গিয়ে ধাক্কা লেগে পিছন থেকে ওর আঙ্কেল এসে দরজাটা খোলে। তো এখানে জুনমিয়নকে বলে তুমি একটা হাই স্কুল স্টুডেন্ট, তোমার ড্রাইভিং লাইসেন্স কোথায়, তুমি এখানে একা একা কেন বেরিয়ে এসছো। পিছনে ওখানে পাসিন দাঁড়িয়েছিল, এ হচ্ছে মিস্ত্রি, এই হচ্ছে পাসিন, যার সাথে আমরা ফোনে আগে জিনম্যানকে কথা বলতে দেখেছি। তো জিনম্যানের ধমক শুনে ওখান থেকে জুনমিয়ন পালিয়ে যায়, এমনভাবে জেরা করে, যেটা জিয়ানের একদমই পছন্দ ছিল না।
এদিকে আমরা ওর স্কুলের হাই স্কুলের বন্ধুদেরকে দেখি যারা সর্বক্ষণ জিয়ানের পিছনে উল্টোপাল্টা বকবক করতো, বলতো ওটা ওর আঙ্কেল না বয়ফ্রেন্ড কে জানে, সারাক্ষণ চোখে চোখে রাখে। ঠিক সেই দিনই রেস্টুরেন্টে জুনমিয়নও আসে। জুনমিয়নের সাথে জিয়ানের মুখোমুখি হয়, কিন্তু জিয়ানকে দেখে জুনমিয়ন অন্য রেস্তোরাঁয় চলে যায়, কারণ জিয়ান ওখানে কাজ করতো। এরপর জিয়ান তো রেগে যায়, ওর আঙ্কেলের ওপর চিৎকার করতে থাকে যে তোমার জন্য আমার কি কোনো বয়ফ্রেন্ড হবে না? তুমি কেন আমার প্রাইভেট টিউটরের সাথে ওরকম করেছিলে? ইভেন আমার বান্ধবী মিসুকের সাথে ওরকম কেন করেছিলে? তখন জিনম্যান বলে আমি যা করেছি বেশ করেছি, ভালো করেছি, আমি তোমার লোকাল গার্জেন, তোমার প্রাইভেট টিউটর তোমার সাথে যেটা করছিল তার 1 সপ্তাহ পরই হয়তো তোমায় মলেস্টেশন করতো। আর মিনসুকের কথা বলছো, সে তো আমার ঘড়ি চুরি করে পালিয়েছিল। আর বাকি এই ছেলেটাকে তাহলে কেন করেছো, মানে জুনমিয়নকে? তো জিয়ানের এই প্রশ্নের উত্তরে জিনম্যান বলে এই ছেলেটা মোটেই ভালো নয়, এ একটা বাচ্চা ছেলে, তাও স্মোকিং করে, বড়দের সম্মান করতে জানে না, বাইকের লাইসেন্স নেই, আর কি কারণ চাও? তো এটা শোনার পর জিয়ান বলে আমি তো কাজ করছি তোমার কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য, তোমার সাথে আমি থাকতে চাই না। জিনম্যান বলে এস চলে যাবে, তার আগে আমার মুখে একটা চাটা মারতে হবে, মানে চড় মারতে হবে। এটা যদি করতে পারো তাহলে আমি তোমার সব বলা কথা মেনে নেব। তো জিয়ান ভাবে যে একটা আসল সুযোগ, জিনম্যানকে যদি একটা সামান্য চড় মারতে পারে তাহলে চলে যাবে। এরপর বহুবার ও জিনম্যানকে মারার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর পাসিন ওকে একদিন কাজে হেল্প করে, আঙ্কেলের গোডাউনে গাড়ি চালাতে হেল্প করছিল। পাসিন বলল ভালোই তুমি গাড়ি চালাতে শিখে গেছো। তো এরকম গাড়ি নিয়ে একদিনও নিজের আঙ্কেল জিনম্যানকে ব্লক করে দেয়। এবার গাড়ি থেকে নেমে ওর আঙ্কেলকে চড় মারতেই যাবে, জিনম্যান ওখান থেকে চলে যায়, বলে তোমার আরো প্র্যাকটিসের দরকার, এত কাঁচা হাতে আমাকে চড় মারা সহজ হবে না। এরপর পাসিনকে ইশারা করে ওকে অজ্ঞান করে দেওয়ার জন্য। পাসিন ওকে হাতাহাতি করে মারতে শুরু করে আর গলাটা জাস্ট চেপে ধরে, এখানে জিয়ান অজ্ঞান হয়ে যায়। এটা আঙ্কেলই মানে বলেছিল যে করো। তারপরে যখন জিয়ানের জ্ঞান ফেরে তখনও দেখে যে পাসিন আর ওর আঙ্কেল জিয়ানম্যান দুজনে মিলে প্যাকেজিং এর কাজে ব্যস্ত রয়েছে। তো জ্ঞান ফেরার পর ওভাবে আমি তো মরেই গেছি। ওর আঙ্কেলকে আর এখানে পাসিন বলে আমি কি মরে গেছি নাকি? ওর আঙ্কেল আর পাসিন দুজনেই বলে যে হ্যাঁ তুমি মরে গেছো। তো এখানে রেগে গিয়ে জিয়ান বলে এই কেমন, আমি তোমার ভাই ছিল, তুমি আমাকে মেরে ফেললে কি করে? তো ওর আঙ্কেল বলে আমি মারিনি, পাসিন মেরেছে। বলে পাসিন আর জিনম্যান দুজনে মারামারি করতে থাকে। তারপরে ঘটনায় আমরা এখানে পাসিনকে দেখতে পাই। পাসিন একটা ছোট্ট রেস্টুরেন্ট চালায় আর সেখানে কিছু কাজকর্ম করে। এরকমই একটা দিন যেখানে ওর খরিদ্দারকে খাবার সার্ভ করছিল, ঠিক সেই মুহূর্তে ওখানে জিয়ান চলে আসে। পাসিনকে বলে আমি তোমার কাছ থেকে ওইসব লড়াই শিখতে চাই। তো পাসিন বলে আমার অনেক অনেক টাকা লাগবে। তো যে কারণে এখানে জিয়ান বলে আমি তো একজন সাধারণ স্কুল স্টুডেন্ট, আমি অত টাকা কি করে দেবো, আমি অল্প কিছু টাকা তোমাকে দিতে পারি, মানে 50,000 ওনের মতন। তো এখানে পাসিন রাজি হয়ে যায়, বলে বেশ ঠিক আছে তাহলে চলো ট্রেনিং করাবো তোমাকে, তুমি যখন এত করে বলছো, কিন্তু তোমাকে অনেক লড়াই করতে হবে। এরপর পাসিন জিয়ানকে ট্রেনিং দেওয়ার জন্য নিজের বাড়ির ভেতরে নিয়ে যায়। বাড়ির ভেতরে গিয়ে তো অবাক হয়ে যায়। আর সেই দিন থেকেই পাসিন শুরু করে দেয় ওকে ট্রেনিং দিতে। প্রত্যেক দিন ওকে ঘুষো মারতো আর লড়াইয়ের ট্রিক্স শেখাতো। এইভাবে প্র্যাকটিস করতে করতে কঠোর পরিশ্রম করতে থাকে। ইভেন নিজের কাজের খালি সময়েও এই কাজ করতো। এভাবে প্রত্যেক দিন পাসিনের রেস্টুরেন্টে যেত আর নিজের ট্রিক্সগুলো এখানে প্র্যাকটিস করতো। আর যে মাসের শেষে এখানে পাসিনকে বলা কথা মতন পাসিনের টাকাটা দিয়ে দিত। তো এইভাবে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা এক প্রকারের প্রায় বক্সিং এখানে শিখেই যায় জিয়ান। মোটামুটি বক্সিং শিখে যায় এরকম ও আবার জিনম্যানকে মারতে যায়, কিন্তু সেদিনও ব্যর্থ হয়। তো এখানে জিয়ান বুঝতে পারে না যে আমি এত খাচ্ছি, এত প্র্যাকটিস করছি, তাও জিনম্যানকে মারতে পারছি না কেন। এভাবে দেখতে দেখতে প্রায় গুলো মাস কেটে যায়, প্রায় 2-3 মাস। এভাবে রেস্টুরেন্টে প্রত্যেক দিন যাওয়া, ওখানকার খরিদ্দার সাথেও মিলঝুলে গেছিল। পাসিন অনেক টাকাই ইনকাম করেছিল। পাসিন জিয়ানকে একদিন বলেছিল যে আমার একটা ছোট্ট ছেলে আছে, তাকে আমি ভালো স্কুলে ভর্তি করাতে চাই, আর সাথে আমি তোমাকেও হেল্প করব। তো একদিন যখন জিয়ান এখানে বাজার করে ফিরছিল, পথে দেখে যে কিছু ছেলেরা একটা মেয়ের সাথে নোংরাম করার চেষ্টা করছে। তো এই ছেলেগুলো এখানে জিয়ানকে আসতে দেখে বলে তুমি এখানে ভুল জায়গায় চলে এসেছো মামনি, তোমাকে আমরা মজা চাবো, বলে এখানে জিয়ানের পেছনে লাগতে থাকে। তো জিয়ান পাসিনের কাছ থেকে খুব ভালো মতনই শিক্ষা গ্রহণ করেছিল। তো এখানে প্রথম ছেলেটির সাথে মারামারি করতে দারুণভাবে সক্ষম হয়, ছেলেটাকে দারুণ মারে। এভাবে 1-2জন মারে, কিন্তু 3 নম্বর ছেলেটা ছুরি বার করে, আর যে ছুরিতে জিনম্যান ওকে বাঁচাতে এসে নিজেরই হাত কেটে ফেলে।
আর ছেলেগুলো পুলিশের গাড়ির সাইরেন শুনে পালাতে যায়। পুলিশ এসে ওদেরকে ধরতে আসে। আর এখানে মিনসুক চলে আসে, জিয়ানের বান্ধবী, যে পুলিশকে খবর দিয়েছিল। এরপর জিয়ানকে ওর আঙ্কেল জিনম্যান বলে, আমি মানছি তুমি পাসিনের কাছ থেকে ভালো শিক্ষা নিয়েছো, কিন্তু কোনো কারোর কাছে ছুরি দেখলে তোমার পালিয়ে যাওয়াই উচিত। তো এইভাবে জিয়ান বলে, ঠিক আছে, আমি তোমার জ্ঞান শুনতে চাই না, আমাকে পাসিনের বাড়ির কাছে নামিয়ে দাও। পাসিনের বাড়ির কাছে গিয়ে জানতে পারে পাসিন নেই, ওখান থেকে পালিয়েছে। তারপরে সিনে আমরা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসি। তো যখন ওই ছেলেটা অজ্ঞান হয়ে গেছিল, ওখানে জিয়ান আর জিয়াংমিন দুজনে দেখে যে প্রচুর সিসি ক্যামেরা লাগানো, ইভেন বাথরুমেও। তো এটা দেখে জিয়ান প্রচুর রেগে যায়, বলে আমাকে সারাক্ষণ স্পাই করা হচ্ছে, কবে থেকে করা হচ্ছে এইসব। তো ওই ছেলেটি বলে, আমি তোমার ভাইয়ের মতন, আমি জানি না, আমাকে যেটা বলা হয়েছে আমি সেটা করছি। তো ঠিক সেই মুহূর্তে ওখানে জিয়ংমিন বাইরে গিয়ে একটা লালও জ্বালায়। তো ছেলেটি বলে, আমার চোখে প্রচন্ড লাগছে, এই তীব্র আলো আমি চোখে সহ্য করতে পারি না, প্লিজ আলোটা নিভিয়ে দাও তুমি। একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই বাচ্চা ছেলেটাকে জিনম্যানই হয়তো এনেছিল এখানে, বলে তুমি যে দিন এই বাড়িতে প্রথম এসেছিলে সেদিনই আমি এনেছিলাম। এরপর জিয়ংমিন এমন একটা ভাব করে ওই ছেলেটাকে কথা বলতে দেয় না, মুখের মধ্যে একটা কাপড় গুজে দেয়। তারপর বলে, ওর কথা বিশ্বাস করার দরকার নেই, চলো আমরা এখান থেকে যাই। তো এখানে এসে সার্ভাইভাল রুমের মতন দেখে যে প্রচুর এখানে প্রচুর যন্ত্রপাতি রয়েছে, পুরো ঘরটাকে কন্ট্রোল করতে পারবে। তো এখানে ওই বাচ্চা মতন ছেলেটা জিয়ানকে বলে, এই ছেলেটাকে বিশ্বাস করো না, এই ছেলেটা মোটেই ভালো নয়। তো এখানে বাচ্চা মতন ছেলেটা এখানে বিভিন্ন যে র্যাকগুলো ছিল ওগুলোর পিছনে লুকিয়ে গেছিল। একে জিয়ংমিনও হাতে বন্দুক নিয়ে হাঁটছিল। আর এই বাচ্চা মতন ছেলেটা একটা ছোট্ট মাটির তলায় একটা ছোট্ট লক আপ রুম ছিল, ওখানে জিয়ানকে আটকে দেয়। আর এদিকে জিয়ংমিনকেও আটকে ফেলে, কারণ ঘরের আলোটা ততক্ষণেও নিভিয়ে ফেলেছিল, কারণ তীব্র আলোতেও দেখতে পেত না। জিয়ংমিন অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখতে পায় না। আন্তবরা এখানে হাত পা চালায়। আর এখানে ওই ছেলেটা এখানে জিয়ংমিনকে অজ্ঞান করে দেয়, এমন একটা ইঞ্জেকশন দেয় যাতে জিয়ংমিন ধপাস করে পড়ে যায়। জিয়নমিনের গলার মধ্যে একটা তারের মতন জিনিস আটকে ওকে টেনে টেনে নিয়ে যায়, সেটা দূর থেকে জিয়ান দেখছিল। জিয়ান ভাবছিল হয়তো জিয়ংমিনকে মেরে ফেলবে, কিন্তু এরকম কিছু করে না। এরপর হাতের মধ্যে একটা ট্যাব নেয় আর জিয়ানকে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলোর মধ্যে দেখায়। ওই নিচের পাতাল ঘরের মতন জায়গাটাতে একটা ক্যামেরা তো ছিলই। তো তারপর বলে, ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করো, তোমার ডান হাতের ড্রয়ারে রয়েছে। সেগুলো জিয়ান বের করে। ওই জিয়ানের ওখানে কাগজের মধ্যে লেখা ছিল যে মূর্তি হেল্প ওয়েবসাইটটাকে তোমাকে হ্যান্ডেল করা হলো। তোমার আঙ্কেল এখানে তোমাকে বলে গেছিল যে তিনি যদি মারা যান বা তার যদি অ্যাবসেন্স থাকে, অনুপস্থিতিতে তোমাকে যেন এটা হ্যান্ডেল করা হয়। তুমি এই ডিলগুলো এবার থেকে সমস্ত কিছু হ্যান্ডেল করবে, এখানে ক্লায়েন্টদের জিনিসপত্র ডেলিভারি থেকে সমস্ত কিছু। তুমি কি রাজি? তো ক্যামেরায় লিখে জানাই, আমি রাজি। আর তুমি আমার কথা সব মেনে চলবে তো? তো তার আগে আমাকে এখান থেকে বের করো। জিয়ান এটাই লিখে জানায়। তো এই বাচ্চা মতন ছেলেটি ওকে ওখান থেকে বের করে। এরপর জিয়ান বন্দুকটা ওর পকেট থেকে বের করে ওর দিকেই তাক করে ধরে, বলে তুমি সবই করেছো, আর আগে তুমি জিয়ংমিনকে খুলে দাও। তো এই বাচ্চা মতন ছেলেটা বলে, আমি জিয়ংমিনকে খুলে দেবো, কিন্তু তোমার মনে হয় না জিয়ংমিনকে বিশ্বাস করা উচিত, কারণ জিয়ংমিন তোমার আঙ্কেলকে মেরেছিল, যেদিন থেকে ও এখানে এসেছে তোমার আঙ্কেল মারা গেছে। তো জিয়ান এবার কনফিউজ হয়ে যায়, কাকে বিশ্বাস করবে, এই বাচ্চা মতন ছেলেটিকে নাকি জিয়ংমিনকে। মিনের দিকে এবারও বন্দুক তাক করে ধরে। জিয়ংমিন ওকে বোঝাতে থাকে যে আমি তো তোমার সর্বক্ষণ সঙ্গে ছিলাম, ইভেন তোমাকে এই মাফিয়াদের হাত থেকে বাঁচাতেও আমি হেল্প করেছি, তারপরে তুমি এই বাচ্চা ছেলেটাকে কেন বিশ্বাস করছো? তো এই ছোটখাটো ছেলেটা বলে যে তুমি ওকে বিশ্বাস করো না, ও মোটেই ভালো ছেলে নয়। এখানে কম্পিউটারে দেখো 404 বলে একটা ফাইল আছে, যেখানে তোমার আঙ্কেলকে মারবারও চেষ্টা করেছে বা মেরে ফেলেছে আর কিছু প্রমাণ আছে। জিয়ংমিন ওই ভিডিওগুলো দেখতে বারণ করে। জিয়ংমিন বলে, তুমি খবরদার ওইখানে হাত দিও না, ওই ফোল্ডারটায় হাত দিলে এখানে বিভিন্ন সিকিউরিটি গেটগুলো সব খুলে যাবে, যার ফলে ওই মাফিয়াগুলো ভেতরে ঢুকে যাবে। তো জিয়ান যখন এখানে কম্পিউটারে ওই ফোল্ডারটা খুলতে যায়, জিয়ংমিন চিৎকার করে করে ওকে বারণ করে যে এটা তুমি করো না, এটা করলে তুমি অনেক বড় ভুল করবে। কিন্তু ছোটখাটো ছেলেটা খুলতে বলে ফোল্ডারটা খোলো, জিয়ংমিনের আসল রূপটা তুমি দেখতে পারবে। আসলে এখানে জিয়ান বুঝতে পারছিল না যে কাকে ও বিশ্বাস করবে। তারপর ওকে একটা মিথ্যা কথা বলে জিয়ংমিন, বলে সেদিন যখন তুমি স্কুলে আটকা পড়েছিলে তোমার আঙ্কেলকে ডেকে আমি এনেছিলাম, আমি তোমায় বাঁচিয়েছিলাম। জিয়ান এরপর বুঝতে পারে না কি করবে। ছোটবেলায় ওর আঙ্কেলের কথা ভাবে। ও যখন একটা পোষ্য বিড়াল এনেছিল, ওর আঙ্কেল বলেছিল কোনো পোষ্যকে কাছে আনলে তার সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে, এটা যে কোনো কাজের ক্ষেত্রেই, তুমি যাই কাজ করো না কেন তার পুরো দায়ভার তোমার হবে, কিন্তু এটা মনে রেখো। এই কথাটাই ও মনে মনে করে মনে দেখে যে এখানে মিনহে একা রয়েছে, তাই জন্য ছোটখাটো ছেলেটিকে বলে তুমি ওকে অস্ত্রগুলো দিয়ে এসো, ওর আরো কিছু অস্ত্রের প্রয়োজন রয়েছে।
ছোটখাটো ছেলেটা অস্ত্রগুলো দিয়ে মিনহেকে হেল্প করতে যায়, কিন্তু ছোটখাটো ছেলেটা যাওয়ার আগে বলে এই চশমাটা আমি তোমাকে হেল্পের জন্য দিলাম, এই চশমাটা তুমি রেখো। তো এখানে মিনহেকে এই চশমাটা দিয়ে মানে মিনহেকে হেল্প করতে যাওয়ার আগে ছোটখাটো ছেলেটা কিন্তু ওকে হেল্পই করে যায়। ছোটখাটো ছেলেটা এবার ওই লিফটের মতন যন্ত্রটা দিয়ে উপরে উঠে যায়, যেখানে মিনহে ওকে দিকে বন্দুক তাক করে, বলে তুমি কে? তো এখানে ওর মুখের মুখোশটা খুলে খুলে বলে আরে মিনহে আমি। মিনহে বলে বাপরে বাপ, তুমি তো অনেক বড় ছেলে হয়ে গেছো, তোমাকে অনেক ছোট দেখেছিলাম। এরপর জিয়ংমিনের দিকেও বন্দুকটা তাক করে থাকে। জিয়ংমিন ওকে জড়িয়ে ধরে। জিয়ংমিনকে যত এখানে জিয়ান নিজে দূরে ঠেলে দেয়, জিয়ংমিন তখন ওকে জাপটে ধরে আর হট করে ওকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। জিয়ানের এরপর চোখ মুখ ঝাপসা হয়ে আসে। জিয়ান বলে এটা তুমি কি করলে? জিয়ংমিন বলে এটা আমি আগে থেকেই খুঁজে পেয়েছিলাম, তৈরি ছিলাম। একটা জিনিস জানো তো, সেদিন যখন স্কুলের বেসমেন্টে তোমাকে আটকে রাখা হয়েছিল, সেদিন আটকে আমিই তোমাকে রেখেছিলাম, আর বাকি উত্তর আমি তোমাকে দেব না। এরপর জিয়ান বুঝতে পারে সে বিড়ালটার মৃত্যুতে যেমন যতটা কষ্ট পেয়েছিল, আজকে জিয়ংমিনের পক্ষ নেওয়া তো ততটা ঠিক কষ্ট হচ্ছে। তারপরে সিন এখানে শিফট করে যায়, যেখানে আমরা দেখতে পাই সিয়ংজোরা আরো অনেক অস্ত্র আনিয়েছে এখানে জিয়ানকে মারবার জন্য। পরের সিনে আমরা দেখতে পাই জিয়ংমিনকে, যার এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে জিনম্যানের সঙ্গে দেখা করা, জিনম্যানের বাড়িতে আসা। জিয়ংমিন যখন প্রথমবার জিনম্যানের সাথে দেখা করে, সে নিজেকে পরিচয় দেয় যে সে তার এখানে পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে এসেছে। এই সমস্ত ঘটনাটাই জিয়ংমিন জিয়ানকে বলছিল, আচ্ছা তুমি এটা বলো তো, তোমার আঙ্কেল কীরকম বোকা লোক যে আমাকে বিশ্বাস করে নিয়েছিল, তো আমি এখানে পার্ট টাইম জব করতে এসেছিলাম। ঠিক সেই মুহূর্তে জিয়ংমিন ফোনের প্রান্ত থেকে কারোর সাথে একটা কথাও বলছিল, কারণ সেই লোকটি ওকে এখানে আদেশ দিচ্ছিল যে ও যেন এক্ষুনি জিয়ানকে মেরে ফেলে। কিন্তু জিয়ংমিন বন্দুক চালাতে অভ্যস্ত ছিল না, যে কারণে ও জিয়ানকে গুলি চালাতে পারে না। জিয়ানও নিজের মাথা খাটিয়ে ওর ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। তো এখানে জিয়ংমিন বলে তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম সিচুয়েশনেও এত কথা বলছো কি করে? জিয়ান তখন রাগে ছটপট করতে থাকে। তো জিয়ানকে জিয়ংমিন আরও বলে আমি বুঝতে পারছি তুমি হয়তো কনফিউজড হয়ে যাচ্ছ যে এরকমটা কেন হলো, তো তাহলে শোনো প্রথম থেকে গল্পটা বলি। আমরা অন্য একটা জায়গায় থাকতাম, যখন কলেজ থেকে প্রথম পাস আউট করি আমি আমার বন্ধুকে মূর্তি হেল্প এই ওয়েবসাইটের ব্যাপারে বলেছিলাম যে ওটা আমরা হয়তো হ্যাক করতে পারবো, কিন্তু আমার বন্ধুটা আমাকে বিশ্বাসই করতে চায়নি। আমরা দুজনে একটা ফুড স্টোর থেকে খাবার খেতে খেতে ওখান থেকে এটা নিয়ে আলোচনা করছিলাম যে ওটা একটা অদ্ভুত ডার্ক ওয়েব। হেল্প ওয়েবসাইটটা ডার্ক ওয়েবসাইটে যেখানে অস্ত্র বিক্রি করা হয়। আমার বন্ধুটা আমার মজা ওড়ায়, কিন্তু আমরা ভেতরে রুমের ভেতর ঢোকার সময় একজন অদ্ভুত লোককে দেখতে পাই। তারপরে রুমের ভেতরে ঢুকে দেখি সেই রুমের ভেতরে কিছু অচেনা লোক আগে থেকেই উপস্থিত ছিল, যে লোকগুলোর কাছে অনেক আসল অস্ত্র ছিল। আর লোকগুলো আমাদেরকে দেখে এখানে ব্ল্যাকমেল করতে শুরু করে। প্রথমেই ছবি দেখাই হচ্ছে তোমার আঙ্কেলের, আর তারপর আমাকে। তো আমাদের দুজনকে বন্ধুর নলের কাছে তাক করে বলে তোমরা মূর্তি হেল্প এই ওয়েবসাইটটা এখানে হ্যাক করার চেষ্টা করো, হ্যাক করতে না পারলে মেরে ফেলবো। আমার বন্ধুটা তো কেঁদে কেঁদে একসার, কিন্তু আমি কোনো না কোনোভাবে করতে পেরেছিলাম। আর আমার চোখের সামনে আমার এই বন্ধুটাকে ওরা গুলি করে মেরে ফেলে, ওকে কোনোভাবে অবসর দেয় না। তো তারপর আমার ভয়ে হাত মুখ শুকিয়ে যায়, আমাকেও নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়। তো আমি এখানে এই দলের সাথে যোগদান করি তখন থেকেই। একটা জিনিস বুঝতে পারছো তো জিয়ান, আমার কাজ শুধুমাত্র এটাই নয়, আমি আরো কিছু জীবনে চেয়েছিলাম যেটা আমি পেতে চলেছি। তারপরে তোমার ছবি দেখানো হয় আর আমাকে বাদবাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়। ঠিক সেই প্ল্যান মতো জিনম্যান আসলে তোমার আঙ্কেলের স্টোরে আমি এখানে পার্ট টাইম একজন বয় হিসাবে কাজ করতে আসি। তোমার আঙ্কেল আমাকে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে, আর আমি সেই সুযোগে ওনার ল্যাপটপের চারপাশে পেন ক্যামেরা বিভিন্ন কিছু অ্যাড করে দিই, যাতে আমি ওনার বিষয়গুলো খুঁটিয়ে দেখতে পারি। কিন্তু উনি একটু সন্দেহভাজনও ছিল, আমাকে সবসময় এদিক ওদিক থেকে লক্ষ্য রাখতো। তো আমিও চালাক কম ছিলাম না, আমিও চালাকির সাথে নিজেকে বাঁচিয়ে রেখে দিলাম। তো এভাবে আমি একদিন মিথ্যে বলে নিজের ক্যামেরা ফোন অন করে বলি যে আমার প্রচণ্ড পেট খারাপ হয়েছে, টয়লেট যেতে হবে। আমি চলে যাই তোমাদের বাড়িতে, তোমার আঙ্কেল আমাকে সেখানেও বিশ্বাস করে। তো আমি সেখানে গিয়ে বাথরুমে আমার ক্যামেরাটা ফিট করে রাখি, আর এটা মনে মনে ফিট করি যে আমি পেন ড্রাইভ দিয়ে তোমার আঙ্কেলের ল্যাপটপ আমি হ্যাক করব। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাড়ির মধ্যে আমি কিছু মাইকের শব্দ শুনতে পাই। এটা বুঝতে পারি যে তোমাদের সারা বাড়িতে মাইক ব্যবস্থা রয়েছে। ঠিক সেই মুহূর্তে তোমার আঙ্কেল এসে জানায় যে তুমি বাড়িতে একা থাকো বলে এরকম ব্যবস্থা। তো তোমার আঙ্কেল সত্যি জিনিয়াস ছিল, এটা বুঝতে পারছি না যে আমার কাছে উনি কি করে বোকা বনে গেল।
আমি চাইছিলাম সেটা আমি হাতের চাঁদ হাতে পেয়ে যাই। তো তোমার আঙ্কেল আমাকে বলে ওনার কম্পিউটার নাকি খারাপ হয়েছে, ওটা সারিয়ে দিতে হবে। তো আমি সেই সুযোগে আমার পেনড্রাইভ ঢুকে কম্পিউটারটা হ্যাক করে নেওয়ার চেষ্টা করি, যেটা তোমার বোকা আঙ্কেল জিনম্যান বুঝতে পারে না। তো আমি এটাতে কম্পিউটারে যে ইঞ্জিনিয়ারিং করেছিলাম সেই ব্যাপারে জিনম্যান জেনে গেছিল। তো জিনম্যানের এই দক্ষতাটা আমার সাধারণই মনে হয়, কারণ একজন কর্মচারীর ব্যাকগ্রাউন্ড জানাটা স্বাভাবিক। তো তারপরে আমি জানি না কি করে কি হয়েছে, এখানে একটুখানি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিয়ং মিন যখন ওর কম্পিউটার হ্যাক করছিল এগুলো কিন্তু সবই রেকর্ডিং হয়েছে, যেগুলো সিসিটিভিতে রেকর্ড হয়েছে। তো তারপরে জিয়ং মিন নিজের রুমে চেষ্টা করে। এখানে জিনম্যান যেই মুহূর্তে এখানে মূর্তি হেল্প এই ওয়েবসাইটে ঢোকে, জিয়ং মিন সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটা হ্যাক করে নেয়। আর ওয়েবসাইটটা হ্যাক করে দেখতে পায় যে এত অস্ত্র। আসলে জিয়ং মিনের এই অস্ত্রের প্রতি একটা অদ্ভুত প্যাশন ছিল বা লোভ ছিল বলা যেতে পারে। তো এই অস্ত্রের লোভেই ও কিন্তু এই কাজে যোগদান করে। ঠিক সেই মুহূর্তে বালির টিমের লোকেরা ওখানে চলে আসে, ওকে এসে বলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। জিয়ং মিন ওদেরকে ব্ল্যাকমেল করে যে আমাকে মেরে ফেললে তোমরা কিছুই করতে পারবে না, কাজটা আমি এমনভাবেই করে রেখেছি যাতে আমাকে বিনা তোমরা কিছু করতে পারবে না। তখন বালির সাথে ওরা ডিরেক্টলি ফোনে কথা বলায়, বালি ফোনের ও প্রান্ত থেকে বলে বলো তুমি কি করতে পারবে। তো জিয়ং মিন দায়িত্বটা নিজের হাতে তুলে নেয়, বলে আমি চেষ্টা করব জিনম্যানকে মেরে ফেলার, বাকি দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। তো জিয়ং মিন অত্যন্ত সাহসিকতার সঙ্গে বালিদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে। তো এখানে এতটাই খারাপ মানুষ ছিল জিয়ং মিন, জিয়ানকে এখানে কিছু ভিডিও দেখাতে শুরু করে। যেদিন জিনম্যান সন্দেহ করে নেয় জিয়ং মিন একজন বদমাইশ ছেলে, সেদিনও জিয়ং মিনকে প্রচণ্ড অত্যাচার করে। আর জিনম্যান কিভাবে মারা যায় এই ভিডিওটা ওখানে অর্ধেক ছিল, পুরো ভিডিওটা ছিল না, মানে কিভাবে এক্স্যাক্টলি মারা গেছিল। মিন বলে এর পুরো ভিডিওটা আমার কাছে আছে। এরপর জিয়ং মিন পেন ড্রাইভটা লাগিয়ে দেয়, যেটা তো ভিডিওতে দেখতে পায় যে জিয়ানের গলায় কোনো একটা মেয়ে বারবার করে বলছে যে আঙ্কেল আমাকে বাঁচাও। জিয়ং মিন এই ভয়েসটাকে কাজে লাগায়, এখানে জিনম্যানকে ব্ল্যাকমেল করে যে তোমার ভাইজি মৃত্যুর সাথে লড়ছে। জিনম্যান এখানে এক মুহূর্ত না ভেবে ওর দড়িটা কেটে দেয়। তো জিয়ং মিন এটাই চাইছিল যে দড়িটা থেকে যেন কেটে দেয়, শুধু একটা কথাই বলে যে বালির টিমকে বলো নিজের কথা রাখতে। জিয়ং মিন এখানে জিতে যায়, জিনম্যান নিজেই বাথরুমে চলে যায় আর সেখানে গিয়ে নিজে নিজেই সুইসাইড করার চেষ্টা করে। জিয়ং মিন নিজের দড়ি কেটে নিজেই বের হয়। আসলে জিয়ং মিন এখানে যতটা হিরো সাজছিল, জিয়ং মিন কিন্তু এখানে জিনম্যানকে মারেনি, জিনম্যান নিজেই এখানে সুইসাইড করে পড়েছিল। জিয়ং মিন এই দৃশ্যটা দেখে বমি করে ফেলে আর অদ্ভুত শয়তানের মতন হাসতে থাকে, একটা ক্রূর হাসি, একটা খল হাসি। তো এই ভিডিওটা দেখে জিয়ান হা হয়ে গেছিল, জিয়ান বুঝতে পারে না যে এটা কি হলো। তো এতক্ষণ জিয়ান ভাবছিল যে জিয়ং মিন হয়তো নিজের হাতের আঙ্কেলকে মেরেছে। তো জিয়ং মিন এখানে জিনম্যানের সঙ্গে নিজের তুলনা করে। তো এখানে হঠাৎ করে কষ্ট পেতে পেতে জিয়ান হা হা করে হাসতে শুরু করে, সেটা দেখে জিয়ং মিন রেগে যায়, বলে কি হলো ব্যাপারটা, এই ভিডিওটার মধ্যে হাসির কি ছিল, তোমার এখনো কিসে দেখে হাসি পাচ্ছে। তো জিয়ান বলে হাসি এটাই পাচ্ছে যে জিনম্যানের সঙ্গে তুমি নিজের তুলনা করছো, আমার আঙ্কেলের নখের যোগ্যও তুমি হতে পারবে না। তুমি তো বেঁচে গেছো, হ্যাঁ আমি মানছি, কিন্তু তুমি তো নিজের হাতে আমার আঙ্কেলকে মারোনি। তো তুমি নিজেকে এতটা বীর কি করে প্রমাণ করছো। একটা কথা শুনে রাখো, বালির টিম তোমাকেও ছাড়বে না। তুমি যদি ভেবে রাখো যে আমাকে মেরে ফেলার পর তুমি বেঁচে যাবে, ওরা তোমাকেও পিষে মেরে দেবে। তুমি আগে দেখোনি ওই হল ঘরে যখন ওই রোবট ড্রোনগুলো এসেছিল, তখন আমাদের দুজনকেই গুলি করার চেষ্টা করছিল, ওরা কিন্তু তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেনি। বুঝতে পারছো তো ওরা কত বড় গেম চেঞ্জার। তো এটা মাথায় ঢোকাও। জিয়ান এখানে জিয়ং মিনকে ভয় দেখানোর চেষ্টা করে আর জিয়ং মিন ওকে মারধর করতে শুরু করে। এবার বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এক্ষুনি আমি গুলি করে মেরে দেবো। আর জিয়ান ঠিক সুযোগ বুঝে জিয়ং মিনকে ধরে নিজের পা দুটো দিয়ে চেপে ধরে, হাত বাঁধা থাকলে কি হবে, ওই অবস্থাতেই ও জিয়ং মিনকে মারে। তারপর নিজের হাত খুলে পালাতেও সমর্থ হয়। জিয়ং মিন বুদ্ধির দিক থেকে হয়তো প্রচন্ড চালাক ছিল, কিন্তু জিয়ানের সাথে শারীরিক বলেও পেরে ওঠে না। এরপর জিয়ান চেষ্টা করে ওখান থেকে অস্ত্র বের করার, আর জিয়ং মিনও হাতে বন্দুক তুলে নেয়। এরপরও জিয়ানের খোঁজ করতে করতে সারা রুমে ঘুরে বেড়ায়। তো জিয়ান এখানে ভাববার চেষ্টা করে যে ওকে ওর আঙ্কেল কি বলেছিল। এদিকে আমরা দেখি সিয়ংজো মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও মনে মনে ভাবছে মিস্টার কিমির টিম তো মারা গেছে, এরপর বাকি টিমের লোকেদেরকে পাঠানো হোক। ঠিক সেই মুহূর্তে বালির টিমের আরো লোকেরা এখানে চলে আসে। এটা দেখে সিয়ংজো তো প্রচন্ড খুশি হয়ে যায়, বলে যাক অন্তত তোমরা তো এলে।
তারপরে আমরা আবার ফিরে আসি জিয়ান আর জিয়ংমিনের কাছে। জিয়াং এখানে একটা স্টোর রুমের এখানে একটা তাকের কাছে লুকিয়ে থাকে। জিয়ংমিন ওকে খুঁজে বেড়ায়। তো জিয়ান হাতের কাছে যেটা পায় সেটা দিয়ে নিজের প্রোটেক্ট করে। একটা দড়ি পায়, দড়িটার মধ্যে জিয়ংমিনকে ফাঁসিয়ে নেয়, আর পায়ে তেল লেগে থাকার কারণে জিয়ংমিন এখানে ফসকে পড়ে গেছিল। এইটাকে সুযোগটাকে কাজে লাগায় জিয়ান, তো উল্টো করে ওকে লটকে দেয়। জিয়ংমিন তখন এবার ভালো সেজে জিয়ানকে বাঁচাবার জন্য বলে, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও, ছেড়ে দাও। কিন্তু জিয়ান আর বলবার মেয়ে নয়, ও আসল সত্যিটা দেখে নিয়েছে। তারপরে সিন্না আমরা ওই ছোট ছেলেটাকে দেখতে পাই, যে ছেলেটিকে এখানে মিনহে বলছে, তুমি জিয়ানকে একা ছেড়ে চলে এলে কেন? ছোট ছেলেটি বলে, এখন আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করা উচিত। জিয়ানকে যতটা দুর্বল মনে হয় ততটা নয়। তো ওরা দেয়াল ভেঙে কিছু অস্ত্র উদ্ধার করে, যেগুলো আগে থেকে জিনম্যান লুকিয়ে রেখেছিল। এরপর বালির টিমের বাকি লোকেরা চলে আসে। একটা স্পেশাল গাড়ি আর একটা টিম আসছে, যেটার মধ্যে একটা স্পেশাল রোবোটিক্স অস্ত্রধারী একটা অস্ত্র আসছে। মানে দারুণ, এটা এক্সাইটিং একটা অস্ত্র আসছে, যেটার জন্য ওরা ওয়েট করছে। তো তার জন্য ওরা অপারেশনে নামতে পারছে না। এর মধ্যে রিমোট কন্ট্রোল ধরা একজন লোক আসে, যে এই রোবটটাকে অপারেট করছে। একটা অদ্ভুত রোবট, সেটা দেখে বাকি লোকেরা বলছে, আরে এ তো আমাদের কাজ খেয়ে নেবে, এ যদি একা যুদ্ধ করে নেয় তাহলে আমরা কি করব। এরপর সেই রোবটটা নিজের কাজে লেগে পড়ে। রোবটটা একটা মানুষের মতন ছুটতে দৌড়তে সব কিছু করতে পারে। এরপর বাকি স্কোয়াড টিমেরা চলে যায়। তো এখানে সিয়ংজো প্রচন্ড এক্সাইটেড ছিল। বাকি লোকেরা ঘাসের বনের মধ্যে চেপে পড়ে। এখানে আমরা দেখি ছোট ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান ছিল, যাকে আগে থেকে জিনম্যান সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল। হঠাৎ করে সিয়ংজো দূরবীন দিয়ে দেখে যেখানে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই ছোট ছেলেটা দেখে এই বাড়িতে এমন ভাবে প্রোটেকশন বিল্ড করা হয়েছে, যেটাকে চাইলে বোম দিয়ে উড়িয়ে দিলেও ভেঙে ফেলা যাবে না। তো লোহার এমনই শাটার দেওয়া দরজা নামতে থাকে। ওই রোবটটার ভেতরে ঢুকে মিনহোদের ওপরে অ্যাটাক করে, কিন্তু বিশেষ কিছু করতে পারে না। রোবটটা একটাই কাজ করে, সেটা হচ্ছে শাটারের দরজাটা অর্ধেক তুলে রাখে, যার জন্য বাইরে থাকা ওই মিলিটারি লোকগুলো ভেতরে ঢুকে যেতে পারে। ভিতরে ঢুকে যাওয়ার পর দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এরা নিজেরাও বুঝতে পারে না যে আমরা কি কোনো ট্র্যাপের মধ্যে পড়ে গেলাম। সিয়ংজও বুঝতে পারে না যে এরা তো ভিতরে ঢুকে গেল, এবার কি হবে। এবার যে লোকটা এখানে রিমোটটা কন্ট্রোল করছিল, তাকে সিয়ংজো বলে যে তুমি দেখো ভেতরে কি হচ্ছে ওই রোবটটার দ্বারা। তো ভয়ানক যুদ্ধ চলছিল। ছোট ছেলেটিকে মিনহে বলে, এবার নিজের প্রোটেকশন নিজে করো, এই নাও বন্দুক। এদিকে জিয়ান জিয়ংমিনকে প্রচুর মারধর করেছে। জিয়ংমিন স্বাভাবিকভাবে অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে মূর্তি হেল্পের ওই গাইড বুকটা পায়। সেই গাইড বুকটা আঙ্কেল মারা যাওয়ার আগে ওকে হ্যান্ড ওভার করেছিল, যেটার মধ্যে দুটো উপায় লেখা রয়েছে। একটা উপায় লেখা রয়েছে যে প্রচুর টাকা পয়সা নিয়ে নিজের নাম পরিচয় লুকিয়ে ও এখান থেকে পালিয়ে যেতে পারে। দ্বিতীয় অপশন হচ্ছে ওই মূর্তি হেল্পের পরবর্তী ওয়ারিস হিসাবে কাজ করতে পারে। তো এখানে জিয়ানকে এই অপশন দুটো বেছে নেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে, সেটাই লিখে গেছে জিনম্যান আগে। তো তারপরে আমরা আবারও লড়াইয়ে চলে আসি, যেখানে ওই রোবটটা দরজাটাকে ফুটো করে দেয় আর তার ভেতরে অনেক গ্যাস দেয়। মিনহোরা মুখের মধ্যে মাস্ক পরে নেয়, বাকি সকলেও মাস্ক পরে নেয়। এরপর মিনহো বুঝতে পারে, তো তখন দরজাটা একটুখানি খুলে এদের ওপরে বন্দুক দিয়ে এলোপাথারি চালাতে থাকে। অনেকে মারা যায় এখানে। তারপরে গ্যাস ফেলার মাঝে দুটো বোম ফেলে, যে কারণে বোমগুলো ব্লাস্ট হয়ে যায়। তো মিনহো এখানে অত্যন্ত দক্ষতার সঙ্গে লড়াই চালিয়ে যেতে থাকে। এখানে মিনহের যুদ্ধ করাটাকে দারুণ লেগেছে, একটা একা মেয়ে এতগুলো লোকের বিরুদ্ধে। আর ওই ছোট মতন ছেলেটি মিনহোকে ভেতরে আসতে বলে। ততক্ষণে আমরা দেখি জিয়ানও মিনহোকে হেল্প করার জন্য এসেছে, কিন্তু ওই লোকটি, যে লোকটি ভয়ঙ্কর রকম চুল বেঁধেছিল, সে কিন্তু একা বেঁচে যায়, বাকি সকলে মরে যায়। এরপর বম ব্লাস্ট হয় ভেতরে। এরা বুঝতে পারে ভেতরে কিছু একটা হয়েছে, কিন্তু আর কিছু দেখতে পারে না, কারণ অর্ধেক কেউ মারা যায়, শুধুমাত্র একজন বেঁচে থাকে, যে ওই ছোট্ট নলের মতন দরজাটা দিয়ে ভেতরে ঢুকে বেড়ায়। আর মিনহোকে এখানে প্রচন্ড মারধর করে। মিনহো এখানে বিচ্ছিন্নভাবে জখম হয়, আর ওই ছোট ছেলেটাও আটকাবার চেষ্টা করে, সাথে জিয়ানও। জিয়ানকে এবার মারতে মারতে ওর বেডরুমের দিকে নিয়ে যায়, আর ওখানে গিয়ে প্রচুর মারধর করে এই লোকটি। তো জিয়ানকে ওই লোকটি মেরে ফেলতেই যায়। বম ব্লাস্টে প্রত্যেকে মারা যায়, সেটাই ও নিজের ফোনে এখানে বলছিল যে হ্যাঁ আমি একাই সার্ভাইভ করে গেছি, বাকিরা মারা গেছে। তো জিয়ানকে এই লোকটা গলা টিপে ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ এসে এই লোকটিকে মেরে দেয়। সেটার কেউ নয়, পাসিন। পাসিন ফিরে এসেছে। পাসিনকে দেখে তো জিয়ান বুকে জল পায়, তখন ওকে জড়িয়ে ধরে। পাসিন বলে, এসবের জন্য আর সময় নেই, আমাদের একসাথে যুদ্ধে নামতে হবে, চলো আমরা এগিয়ে যাই।
একটা ঘটনা দেখি যেখানে এই সমস্ত সিনগুলো কেউ একটা সমস্তটা দেখতে পাচ্ছে, সেটার কেউ নয়, বালি, যে আসল ভিলেন হয়তো। তো বালি বলছে এরকম ভাবে হবে না, আরেকটা টিকে রেডি করো এক্ষুনি। পরের ঘটনায় আমরা কিছুটা পেছনে চলে যাই, যেটা জিনম্যানের আগের জীবনের ঘটনা, যখন থেকে ওর এই শত্রুতা শুরু হয়েছে সেই গল্প। তো এখানে আমরা দেখতে পাই জিনম্যান, পাসিন আর দু চারজন এখানে গাড়ির মধ্যে আটকে রয়েছে। চারিদিক থেকে বন্দুকের একদম গুলি দিয়ে একদম যাতা অবস্থা। ওরা কিভাবে নিজেদের প্রাণ বাঁচাবে এটাই বুঝতে পারে না। তো আশেপাশে থেকে পাসিন বা আরো সঙ্গীরা বলছে, আরে জিনম্যান, আমাদেরকে এখান থেকে পালাতে হবে, আমাদের ব্যাকআপ দরকার। তারপরে আমরা এখানে দেখি পুলিশের সাথে লড়াই চলছে। আরেকজন লোককে দেখতে পাই যার নাম হচ্ছে বালি, যাকে এখান থেকে বাঁচানো হয়। তো এখান থেকে আমরা কিছু ঘটনা দেখি। দুজন লোককে আমরা দেখতে পাই, যে দুজন লোককে আরেকজন লোক বাঁচায়, সেই হচ্ছে একা ব্যাকআপ। মানে ভাবা যাচ্ছে একটা মানুষ এতগুলো লোকের ওপরে ভারী পড়বে। তারপরে এই বালি বলে লোকটি নৃশংসভাবে এই অফিসারটাকে মেরে ফেলে। এ প্রচণ্ড নৃশংস ছিল। তো এর ওইভাবে হত্যা দেখে আরেকজন যে এখানে থাকবে ওদের সঙ্গী, সে কিন্তু ভয় পেয়ে থাকবে। তো তারপরে আমরা এখানে সিয়ংজোকে দেখি, যে এখানে দূর থেকে আর কি ফলো করার চেষ্টা করছে। আর দূরে কিন্তু এখানে জিনম্যানও রয়েছে। তো সমস্ত কাজ ওদের খুব ভালোভাবে মিটে যায়। তো এইভাবে জিনম্যান সকলকে ওদের প্রশংসা করে যে আজকে যাই হোক আমরা সকলে নিজেদের কাজ খুব ভালোভাবে মিটিয়ে ফেলতে পেরেছি, চলো আমরা এবার ফিরে যাই। তো জিনম্যান দেখে ওদের 2-3 জন সঙ্গী এখানে নেই। তো ওই ফর্সা মতন জিনম্যান নিজেদের সঙ্গীদের খুঁজতে এখানে বেরিয়ে পড়ে। তাদের মধ্যে যে এখানে থাকবে সে বলবে আমার একটু টায়ার্ড লাগছে, আমি এখানে রেস্ট করছি। তো আরেকজন যে সঙ্গী থাকবে সে ভিতরের ঘরের ভিতর যাবে, কি খুঁজতে যাবে যে ওদের আরো কোনো সঙ্গী বা বালি ওদেরকে বাঁচাতে এসেছিল লোকটি বা কোথায় রয়েছে। ভেতরে গিয়ে তো শুধু মৃতদেহের লাশ দেখতে পায়। তারপর দুজন মা বাবাকে দেখতে পায় যে বলে আমাদের মেরো না, আমাদের ছেলেকে মেরো না। তাদেরকেও নৃশংসভাবে হত্যা করা হয়। এই দৃশ্য দেখে ছেলেটা ভয় পেয়ে যায়। বালির এই নৃশংসতা ওকে ভয় পাইয়ে দেয়। ও বলে এদেরকে মারার কি দরকার ছিল, তো সিভিলিয়ান সাধারণ মানুষ ছিল, এদেরকে মারার কোনো দরকার ছিল না। তো বালি বলবে আমি তো এদেরকে মারিনি, এই যে মৃত লোকটা দেখছো এই লোকটাই এদেরকে মেরেছে। তো এটা শোনার পর ওখানে যে থাকবে সে বলবে এটা তো আমাদের গল্প, তো এই ছেলেটাকে বিশ্বাস করাবে কি করে। ওখানে ওই ছেলেটাকেও বালি কিন্তু মেরে দেয়, যে ছেলেটা ভয় পাচ্ছিল। তারপরে এখানে কিন্তু জিনম্যান চলে আসে। জিনম্যান যখন বালির সামনে আসে, বালি এখানে একটা নাটক করার চেষ্টা করে যে ও যেন এখানে কাউকে মারেনি, কিন্তু জিনম্যান এখানে সমস্তটা বুঝতে পেরে যায়। জিনম্যান বলে আমি বুঝতে পেরেছি তুমি আমাদের সঙ্গীকেও কেন মেরেছো, এটা তোমার করা মোটেই ঠিক হয়নি। তারপর ও এখানে জিনম্যানের দিকেও বন্দুক তাক করে ধরে। তারপরের ঘটনা আমরা চলে যাই কোর্টে, যেটা আমরা একটুখানি ফ্ল্যাশব্যাকে ঘটনা দেখেছিলাম, যেখানে কোর্টে এখানে জিনম্যানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে বালি কি সত্যি ওই লোকটিকে মেরেছে। তো এখানে স্বাভাবিকভাবে সিয়ংজো বলে যে না, ও মারেনি, আর আমি দেখিও নি কে কাকে মেরেছে না মেরেছে। জিনম্যান কথাটা নিয়ে দ্বন্দ্বে পড়ে যায় যে সত্যিটা কি ও কোর্টের সামনে বলে দেবে যে বালি ওই মানুষগুলোকে মেরেছে নৃশংসভাবে একেবারে। তো এটা নিয়ে ওদের আগে আলোচনা হয়েছিল ওদের ড্রেসিং রুমে। এখানে সিয়ংজো বলেছিল আমরা একই টিমের লোক, এরকম ভুল হয়তো করা উচিত নয়, ক্ষমা করে দেওয়া উচিত। আর এখানে যেটা বালি করেছে সেটা তো ডিউটি পালন করেছে। এটা নিয়ে ও ওদের বয়স্ক বস ইয়ং জনকে বলে যে আমি বালির ব্যাপারে প্রচন্ড আপসেট, ও প্রচন্ড নৃশংস। তখন ওদের বয়স্ক বস ইয়ংহান বলে একমাত্র পারলে তুমিই বালিকে কন্ট্রোল করতে পারবে, আমি তোমাকে দায়িত্ব দিয়েছি। তো এখানে জিনম্যান বলে ঠিক আছে আমি সব মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে, যে কারণে আমি বালিকে আজকে বাঁচাবো কোর্টের হাত থেকে। যে ওইভাবে মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করেছে এটা নিয়ে বয়স্ক বস ইয়ংহান একটু উদাসীন থাকে, কিন্তু জিনম্যান একদম নিজের ডিসিশনে একদম অটল যে আমি ওর সাথে আর একই টিমে কাজ করব না, মানে আমরা যখন কাজে যাব আলাদাভাবে যাব। আর ও শর্ত অনুযায়ী এখানে বালিকে বাঁচিয়ে নেয়, কারণ ওদের বস ইয়ংহানকে এটাই প্রমিস করেছিল যে আমাদেরকে এক টিমে কাজ করাবেন না, তো আমি আজকে ওকে বাঁচিয়ে নিচ্ছি। তারপরের ঘটনা শিফট করে পরের ঘটনায়, যেখানে ওরা ফ্লাইটে করে অন্য একটা কাজ যাচ্ছিল। প্রত্যেকে ওদের টিমের লোকেরাই শুধু ছিল এই ফ্লাইটের মধ্যে। তো ওখানেও দেখতে পায় যে সিয়ংজো ওর সাথে এসে গল্প করছে। সিয়ংজো মনে মনে বলে যে আমি তো ভেবেছিলাম তুমি হয়তো বালিকে বাঁচাবেই না, যাক এটা দেখে ভালো লাগছে যে আমরা একই টিমের লোক। এরপরে পাসিনের কাছে চলে আসে, পাসিনকে এসে আজে বাজে বলতে থাকে যে এই যে তুমি তো সারাক্ষণ ঘুমোচ্ছ, তোমরা গোর্খারা কি ধরনের মানুষ। তখন পাসিন বললে আমার ফালতু আর কি ভালো লাগে না, নিজের মুখ ধুয়ে এসো, তোমার মুখে বাজে গন্ধ ছাড়ছে।
তো ওকে এখানে সিয়ংজোকে সরিয়ে যেতে চেষ্টা করে। এবার পাসিনের সাথে ওখানে ঝগড়া করে নেয়, কারণ পাসিনকে কোনোভাবেই সিয়ংজো পছন্দ করতো না। পাসিন বলে আমি গোর্খা নই, আমি থাইল্যান্ডের, আর তোমার অবস্থা কি করবো দেখবে। তখন জিনম্যান এদের দুজনকে আটকানোর চেষ্টা করে। জিনম্যান বলে এগুলো করার কোনো মানে হয় না। অপর দিক থেকে সিটের একদম সামনের দিকে একজন লোক বসেছিল, সেটা বালি। সেও হাত নাড়িয়ে ইশারা করে বলে মারামারি নয়, নিজেদের টিমের লোকেদের মধ্যে। তো বালিকে এখানে দেখে জিনম্যান প্রচন্ড রেগে যায়। ওর বস বলেছিল ওকে আর কাজ করাবে না, ওরা এখানে ড্রাগ সাপ্লাই বা এরকম কিছু একটা কাজ করে, যে কাজের জন্য জিনম্যান বলে আমি তো একাই কাফি, কেন বালিকে পাঠাচ্ছেন। বস বলে এই মিশনটা ভীষণ ইম্পর্টেন্ট, ওর মহল থেকে হুকুম আছে যে কোনোভাবে মিস করা যাবে না, মিস করলে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। আর এই লোকটা ছবি দেখিয়ে রাখলাম, একে জ্যান্ত অবস্থায় নিয়ে আসবে তোমরা। এরপর ওরা ফ্লাইট থেকে নেমে যায় যথারীতি। তারপর গাড়ি করে নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়। বালি এরপর জিনম্যানের মুখোমুখি হয়। জিনম্যানকে বলে যে আমি জানতাম তুমি আমাকে হয়তো পছন্দ করো না আমার নৃশংসতার জন্য। জিনম্যান বলে সত্যি বলতে গেলে তাই, তবে একটা কথা মনে রাখো, তুমি আমার কথা তোমাকে শুনে চলতে হবে। আমি যেহেতু এই টিমের ক্যাপ্টেন, তুমি কোনো সিভিলিয়ানকে মারবে না, এটা আমাকে কথা দাও, তবেই আমি কিন্তু তোমাকে আমার সঙ্গে কাজে নিয়ে যাব। বালি শুধু হাসতে থাকে। তা সত্ত্বেও জিনম্যান বলে তুমি কিন্তু আমাকে কথা দিলে। এরপর গুলিগোলা চলতে থাকে, যে যার মতন কাজ করে। তো এখানে জিনম্যান দায়িত্ব নিয়ে নিয়েছিল যে লোকটিকে হ্যান্ডওভার করতে হবে মেন বসকে, তাকে ওই ধরবে, বাকিরা ব্যাকআপে কাজ করবে। বালিও সেখানেই ছিল। বালি এতটাই নৃশংস ছিল, দুজন লোককে নিরস্ত্রভাবে পায়, তো লোকগুলোর দিকে নিয়ে ছুরি ছুড়ে দেয়। এখানে ওর টিমের লোকেরা বলে যে জিনম্যান বলেছে কোনো নিরস্ত্র লোককে মারা যাবে না। বালি বলে এরা নিরস্ত্র কোথায়, তো ছুরি হাতে নিয়েছে, ছুরিটা কিন্তু ওই হাতে ইচ্ছা করে দেয়। তারপর নৃশংসভাবে এই লোকটাকে এমনভাবে মারে যে পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে যায়। বালি কিন্তু অত্যন্ত নৃশংসভাবে খুন করে, আর যখন কাউকে মারে তখন ওর মাথায় আর কিচ্ছু থাকে না। এরপর জিনম্যানকে দেখি যে লোকটাকে জীবিত অবস্থায় ধরতে বলেছে, তার পেছনে ওরা ধাওয়া করতে থাকে। লোকটিকে ওরা ঘায়লও করে দেয়। লোকটা এরপরে টাকা পয়সা জিনিস নিয়ে পালাতে গেলে পাসিন আর ও লোকটাকে ধরে নেয়, কিন্তু ঘরের ভিতরে বুঝতে পারে আরো মেয়ে ছেলে রয়েছে। এখানে এরা একটা পার্টি করছিল, যে টিমটার ওপর ওরা অ্যাটাক করেছে। তো যেভাবেই হোক এদের সকলকে জীবিত অবস্থায় ধরতে হবে। কিছু টিমের মেয়েদেরকে তো এরা এখানেই খুন করে ফেলেছে। সিয়ংজো খুঁজে খুঁজে দেখছিল, দেখে এখানে কোনো কোথাও আশেপাশে টাকা পয়সা বা দামি জিনিসপত্র ছড়ানো আছে কিনা। খোঁজ করতে করতে ও একটা ঘরের মধ্যে 4টে মেয়েকে দেখতে পায়, কিন্তু যেই মুহূর্তে দেখতে পায় ও দেখে মেয়েগুলো এখানে প্রাণের ভয় লুকিয়ে রয়েছে। কিন্তু ওখানে বালি আর টিমের আরো বাকিরা চলে আসে। মেয়েগুলো বলে আমাদেরকে প্লিজ বাঁচান। বালি বলে হ্যাঁ আমি বাঁচাচ্ছি বলে ও টিমের লোকেদের কাছ থেকে বম নেয়, আর সেই বমটা ঘরের ভেতর ছুড়ে দেয়। নৃশংসভাবে মেয়েগুলোকে হত্যা করে, মেয়েগুলো একবার ছটপটিয়ে মরে। এই দৃশ্যটা আবার বালি চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল, অত্যন্ত নৃশংস। এরপর জিনম্যান ওই স্থানে আসে, দেখে যে বালি এই কাজটা করেছে। এরপর ও প্রচন্ড রেগে যায় বালির ওপর, বলে তোমাকে আমি বলেছিলাম না তুমি এরকম কাজ করবে না। এরপরও বালির দিকে বন্দুক তাক করে। দুটো টিম দুভাগে ভাগ হয়ে যায়। এখানে জিনম্যানের সাথে পাসিন আরো একজন ছেলে থাকে, আর বালির টিমের সাথে বাকিরা থাকে। দুটো দল যেন ভাগাভাগি হয়ে গেছে। তো সকলের মাঝখানে মধ্যস্থতা করে সিয়ংজো, বলে নিজেদের টিমের মধ্যে মারামারি করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়, নিজেদের মধ্যে হত্যা করলে তো নিজেদেরই ক্ষতি, চলো আমরা এখান থেকে বের হই, মিশনটা আমাদের সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। এরপরে যেরা নিজেরা সব চারিদিকে টাইম বম লাগাতে শুরু করে দেয়, যে বাড়িটাকে পুরো ব্লাস্ট করে দিয়ে ওরা বেরিয়ে যাবে, এটাই ওদের প্ল্যান ছিল। ওরা নিজেদের কাজ করছিল। তো শেষবারের মতন জিনম্যান সবকিছু একবার পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিচ্ছিল, কিন্তু একটা ঘরের ভিতরে আলমারির ভিতরে ফিল করে একটা মেয়ে লুকিয়েছিল। হ্যাঁ, এই মেয়েটাই হচ্ছে এখানে মিনহে। মিনহের সাথে প্রথম জিনম্যানের এখানেই দেখা হয়। এখানে এই মেয়েটিকে মানে মিনহেকে মলেস্ট করা হচ্ছিল। মিনহেকে ভীষণ খারাপভাবে ইউজ করা হয়েছে। জিনম্যান ওকে সম্মানের সঙ্গে বাঁচাবার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাঁচাবে করে বালির চোখ থেকে কিন্তু ফাঁকি দিতে হবে। বালি যদি একবারও বুঝে যায় যে ভেতরে আরো একজন সিভিলিয়ান বা সাধারণ মানুষ বেঁচে রয়েছে, বালি তাকে মেরে ফেলবেই, যে ভাই হোক। বালি এতটাই নৃশংস ছিল, তাই জন্য বাকি গাড়িদেরকে পাঠিয়ে দিয়ে জিনম্যান একা সেখানে থেকে যায়। জিনম্যানের পর ছুটতে ছুটতে যায় মেয়েটিকে মানে মিনহেকে বাঁচানোর জন্য। তো মিনহেকে বলে তুমি তো বাঁচতে চাও, বেরিয়ে এসো, আমার সঙ্গে এসো। ওরা পালাতেই যাবে, কিন্তু সিঁড়ির মধ্যে এখানে পথ আগলে দাঁড়িয়ে থাকে বালি। বালির হাত থেকে ওরা বাঁচবার জন্য এরপর বাধ্য হয়ে বালির দিকে গুলি করে। বালির কানে গুলিটা লাগে, তা সত্ত্বেও বালি হার মানে না। এরপরও জিনম্যানকে মারধর করার চেষ্টা করে। জিনম্যান এখানে মিনহেকে বলে তুমি চলে যাও, আমি ওর সাথে লড়ে নিচ্ছি। তো
তো এদিকে টাইম বোনও লাগা রয়েছে, ওদের হাতে আর বেশি সময় নেই। বালি যেভাবেই হোক জিনম্যানের সাথে তর্ক করতে শুরু করে, বলে তোমাকে দেখে আমি বুঝি না, আমরা তো এখানে মানুষ মারতে এসেছি, তাহলে এত দয়া মায়া কিসের? আর তোমার আবভাব দেখে আমার একটুও দরজা লাগে না, বরং আমার অদ্ভুত লাগে। এই পেশায় এসেছি আমি মানুষ মারতে, আমি তো এই পেশাকে বেছেই নিয়েছি মানুষ মারবো বলে। বালির এই নৃশংস কথাবার্তা শুনে জিনম্যান আরো রেগে যায়, আর দুজনের মধ্যে অসম্ভব মারামারি হতে থাকে। এহেন হাতাহাতি অবস্থায় বালি কখনো যেতে তো কখনো জিনম্যান যেতে, দুজন দুজনের সাথে বীভৎসভাবে মারামারি করতে থাকে। দুজনে কিন্তু গুলি বা বন্দুক এখানে কিছু ইউজ করে না, হাতেই মারামারি করতে থাকে। এভাবে মারামারি করতে করতে একটা সময় এখানে জিনম্যানের ওপর বালি অ্যাটাক করতেই যাবে। ঠিক সেই মুহূর্তে কেউ একটা গুলি করে। জিনম্যান অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখে সেটা হচ্ছে মিনহে। মিনহেকে দেখে ও বলে, তুমি এখনো যাওনি কেন? বালির একটা চোখের মধ্যে গুলি করে, আর তখন জিনম্যানকে বীভৎসভাবে মারে। বালিকে যখন মারছিল বালি বলে, তুমি কিন্তু আমাকে আজকে মেরে ফেলো, নইলে আমি কিন্তু তোমাকে শুধু নয় তোমার গোটা পরিবারকে দগদে দগদে মারবো, তোমার পরিবার তোমার ফ্যামিলি যে যেখানে থাকবে। তো এখানে জিনম্যান বন্দুক দিয়ে গুলি করতে যায়, কিন্তু বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এদিকে বমও ব্লাস্ট হয়ে যায়। এখানে মিনহে আর জিনম্যান কোনো রকমে পালিয়ে যায়। বালিকে ওই বম ব্লাস্ট বাড়ির মধ্যে ওরা ছেড়ে দেয়। ওরা দুজনেই ভাবে যে বালি এখানে মারা গেছে। তো ওদের বস ইয়ংহান এই কথাগুলো এখানে কনফেশন রুমে জিজ্ঞেস করছিল। এটাই জিজ্ঞাসাবাদ চলছিল জিনম্যানের সঙ্গে। জিনম্যান বলে, আমি পালিয়ে গেছিলাম আর আমি এখানে বালিকে বাঁচাতে পারিনি। মিনহের কথা এখানে কোনো উচ্চবাচ্যই করা হয় না। এরপরও ওদের বস ইয়ংহানের কাছে এসে বলে, আমি ব্রেক নিতে চাই, আজ আমি আর এসব কাজের মধ্যে যুক্ত থাকতে চাই না। বস ইয়ংহান এখানে জিনম্যানের পেছনে লোক লাগিয়ে দেয় যে ওকে ফলো করো, কেন কাজ ছেড়ে বেরিয়ে যেতে চায়। এদিকে সকলে ভাবে ইভেন সিয়ংজো যে বালি হয়তো মারা গেছে, তাই জন্য বালির আলমারি থেকে টাকা পয়সা দামি দামি ঘড়ি সব ও নিজে নিয়ে নেয়। আর ওদের জামা কাপড় পুড়িয়ে ফেলার একটা রেওয়াজ রয়েছে, যে মানুষ মৃত তার কোনো স্মৃতি এখানে রাখা হয় না। তাই বালির জামা কাপড়গুলো বের করে একটা ড্রামে আগুন ধরানো হয়েছিল, সেখানে সব ফেলে দেওয়া হয়। সকলে এরপর শ্রদ্ধা জ্ঞাপন করে। তো এখানে জিনম্যান যখন কাজ থেকে রিটার্ন নিচ্ছিল, সিয়ংজো বলে, আমি আশা করবো তুমি তাড়াতাড়ি কাজে আবার জয়েন করবে। তুমি কি বালির এই ইনসিডেন্টের জন্য এখানে থেকে চলে যাচ্ছ? তো আমাদের চলে যাওয়া উচিত নয়, তোমার সাথে কাজ করে আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আমরা একসাথে কাজ করে আরো টাকা ইনকাম করব। তারপর ওরা নিজের টাকা জ্ঞাপন করে নিজেদের সম্মান জানায়। এরা তো সকলে ধরেই নেয় যে বালি মারা গেছে। সিয়ংজো ব্যাপারটা নিয়ে একদম শিওর ছিল, হ্যাঁ বালি হয়তো মারা গেছে। ভেবেছিলাম বালি মারা যাবে না, কারণ ও স্টিলের মতন শক্তিমান, কিন্তু তাও দেখলাম মারা গেছে। এখানে জিনম্যান একটা কথাও বলে না। জিনম্যান নিজের বাড়ির পথে যাচ্ছে, কিন্তু ওর আশেপাশে অনেকেই ওকে ফলো করছে, যার লোকগুলো ছিল ইয়ংহানে পাঠানো। সাথে কথা বলতে ওর টিমের আরেকজন ছেলে আসে। জিনম্যান তাকে ইশারা করে বলে, আমাদেরকে লোক ফলো করছে, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। এরপর জিনম্যান এখান থেকে একটা গাড়ির চাবি নিয়ে বাড়ি পথে যায়। প্রথমে দাদাকে ফোন করে, দাদা তো ওকে ফোনে অনেক গালিগালাজ করে, সে এতদিন পর বাড়ি এলি। তারপরে ফ্যামিলির সাথে দেখা। আর এর পরের ঘটনাটা আমরা সকলেই জানি, যে ও 8 বছর পর বাড়ি ফিরে এসেছিল, যে কারণে বাড়ির লোক ভেবেছিল ও তো হয়তো আর বেঁচেই নেই। আর এখানেই প্রথম জিয়ানের সাথে জিয়ংমেনের দেখা। তারপরে একটা ঘটনায় দেখি সিয়ংজন এখানে বন্দুক চালানো প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে ফিল করে কেউ একটা ওর পিছনে এসেছে। ও যখন গুলি করতে যাবে তখন পেছনে তাকিয়ে দেখে এটা বালি, ক্ষত বিক্ষত মুখ, একটা চোখ তো নেই যেখানে গুলি করা হয়েছিল, আর শরীরও আগুনে ঝলসানো। ঘটনায় আমরা কিছু লোকেদের দেখতে পাচ্ছি যারা এখানে জিনম্যানের জিনিসপত্রগুলো বের করছে, আর এরা নিজেদের মধ্যে কথা বলছে, জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে চলে চল, এগুলো জিনম্যানের জিনিস, এগুলো হয়তো আমাদের হাত লাগানো কি উচিত হচ্ছে? তো তারপরে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে ওরা কিছু জিনিস বের করে, সেগুলো হচ্ছে রিভলভার কিছু। তো সেই রিভলভার গানগুলোকে নিয়ে ওখান থেকে চলে যায়। জিনিসগুলো কোথা থেকে এলো কি এলো সেটা আমরা জানি না। তারপরে সিনে আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই, যে এখানে মিহিকে একটি সুটকেসের ভেতর থেকে উদ্ধার করে। আর মিনহেও এখানে একটা এসএমএস দেখায়, যেটা জিনম্যান লিখে রেখেছিল যে মিনহেকে দেখভাল করার জন্য। এদিকে জিনম্যান নিজের ফ্যামিলি ফটো স্মৃতি জড়ো করছিল। আসলে ও কিছু একটা ফিল করছিল যে বাজে কিছু হতে চলেছে। হসপিটালে ওর মাও সেম কথা বলে যে তুই অনেক বদলে গেছিস, তুই একজন ভালো মানুষ, আর আমি চাইবো তুই ভালো মানুষ হয়েই থাক, আমাকে নিয়ে চিন্তা করিস না, দাদা বৌদি ভাইজি এদেরকে দেখিস যেন, তুই খুব ভালো মানুষ হয়ে গেছিস। তো এইটাতে শুনে জিনম্যান একটু ইমোশনাল হয়ে যায়, মনে মনে ভাবে আমি সত্যি কি ভালো মানুষ হয়ে গেছি। ওর মায়ের কথাগুলো শুনে ও মাকে কিছু বলতে পারে না,
শুধু বলে, মা তুমি নিজেকে নিয়ে ভাব, তুমি কেন এত চিন্তা করছো? ওর মা ওকে বলে, আমি ঠিকই সুস্থ হয়ে যাব, তার আগে তুই পরিবারের দেখভাল করিস। এগুলো শোনার পর জিনম্যানের মাথাটা আরো খারাপ লাগে। ও নিজের কাজে বেরিয়ে পড়ে। তারপরে আমরা একটা দোকান দেখতে পাই যেখানে কিছু ডেলিভারি হয়। একটি ছেলে সেই দোকানের শাটার নামিয়ে দিয়ে নিজের গুপ্ত দরজার ভেতর থেকে ভেতরের দিকে কিছু রুমের ভেতর চলে যায়। একের পর এক দরজা আনলক করতে থাকে আর ঘরের ভিতর ঢোকে। তো ঢুকতে ঢুকতে একটা ঘরের ভিতর যায় যেখানে সমস্ত অস্ত্র পাচারের কাজকর্ম চলতো। আসলে ওই অস্ত্রগুলো বিক্রি করতো। আর এখানে এই ছেলেটির কাছেই মিনহে থাকতো। একটা জিনিস বলি, এই ছেলেটি হচ্ছে সেই মেয়ে যে জিয়ানকে বাঁচাতে গেছিল। এই ছেলেটি কিন্তু জিয়ানকে বাঁচাতে গিয়ে নিজের হাত পর্যন্ত খুইয়েছিল। এটা আমরা আগের এপিসোডে দেখে এসেছিলাম। এখানে এই ছেলেটির কাছে যে রিভলভারগুলো দেখে সেগুলো মিনহে কোনোভাবে ইউজ করতে জানতো। মিনহে কিভাবে শিখেছিল সেটা আমরা দেখতে পাই না। তারপরে জিনম্যান একদিন ওর সাথে দেখা করতে আসে। মিনহে যখন দেখে যে জিনম্যান এসেছে, জিনম্যানকে ছুটে গিয়েও জড়িয়ে ধরে আর বলে, তোমাকে আমি অনেক মিস করেছি। তো এইখানে এই ছেলেটি দেখে হাসছিল। মিনহে এখানে রিভলভার ইউজ করতে যে পারে এই ছেলেটি ইশারায় বোঝাচ্ছিল। আসলে এই ছেলেটি বোবা ছিল। জিনম্যান যার সাথে একই সাথে কাজ করত, এই অস্ত্র পাচারের কাজ। তো ছেলেটা বলে যে আমি অনলাইন বিজনেস শুরু করব ভাবছি, তুমি আমার বিজনেসে ইনভলভ হও। আমার ভাই একজন কম্পিউটারের জিনিয়াস, ও অনলাইন এই বিজনেস করবে, মানে এই অস্ত্র পাচারের কাজ আমরা অনলাইন শপিং মল হিসেবে আনবো। তুমি আমাদের কাজে যুক্ত হচ্ছ না কেন? তো এই কথাটা জিনম্যান মন দিয়ে শুনছিল। তখন বলছিল, কি অদ্ভুত, এই ধরনের ব্যবসা কি অনলাইনে করা আদেও সম্ভব? তারপরের সিনে আমরা আবার জিনম্যানের মায়ের কাছে দেখি। তো জিনম্যানের মায়ের কাছে এখানে বালি গেছে। বালি জিনম্যানের মাকে খুন করতে গেছে। তারপরে এখানে আরেকটা সিনও দেখি যেখানেও দাদা বৌদিকে মারবার জন্য প্ল্যান চলছে। বাকি টিম লোকেদের সাথে ওরা প্ল্যান আপ করছে। এখানে আমরা জংচিয়লকে দেখি। জংচিয়ল এখানে প্রথমে রাজি হয় না। ও বলে জিনম্যানের ফ্যামিলিকে মারা বোধহয় ঠিক হচ্ছে না। তো সেটা শুনে সিয়ংজো বলে যে তুমি বেশি জ্ঞান দিও না, তুমি ফালতু বকছো না। তো ওর ফ্যামিলিকে মারবে না তো কি করবে, ও আমাদের সাথে গদ্দারি করেছে। জংচিয়ল ব্যাপারটাই প্রথমে রাজি থাকে না, কিন্তু সিয়ংজোর সাথে ওর একটা হাতাহাতির পর্যায়ে চলে যায়, যেখানে গিয়ে সিয়ংজো ওকে বোঝানোর চেষ্টা করে যে যে যেরকম করবে তাকে সেরকম কর্ম পেতে হবে। বালি এখানে ওর মাকে খুন করে ফেলে, যেটা জিনম্যান আগে থেকে সন্দেহ করেছিল যে ওর মায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়। ডক্টর আস্তে আস্তে বালি খুব শান্তভাবে স্থান ত্যাগ করে, কেউ কিছু বুঝে ওঠার আগে। তারপরের দিন আমরা শ্রাদ্ধের দিন দেখতে পাই। এগুলো কিন্তু সমস্তটাই ফ্ল্যাশব্যাকের ঘটনা। কখন কিভাবে কোনটা হচ্ছে খুব সুন্দর করে এখানে ঘটনাগুলো দেখানো হচ্ছে। তো জিয়ান যখন বিরক্ত করছিল তখন ওর মা বাবা জিনম্যান দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেয়, যেটা আমরা আগেই দেখেছিলাম। তো জিনম্যান জিয়ানকে নিয়ে বাড়ি যাচ্ছিল আর জিয়ান বলছিল সাবধানে থাকার জন্য। ও চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বালির গাড়ি চলে আসে। বালির গাড়ির সঙ্গে সিয়ংজোরা থাকে। সিয়ংজোর টিম সঙ্গে সঙ্গে জিনম্যানের ফ্যামিলি মেম্বার মানে ওর বেঁচে থাকা দাদা বৌদির ওপর প্ল্যান করে। ওর এখানে সিসিটিভি সব ওরা হ্যাক করে নিয়েছিল, যে কারণে সিসিটিভিতে ওরা যে ঢুকেছে বেরিয়েছে এগুলোর কোনো আর কি এন্ট্রান্স কোনো প্রমাণই নেই। ওখানে সিয়ংজো চলে যায়, যেগুলো আমরা আগে দেখে এসেছি। এখানে জিনম্যানের বন্ধু হিসাবে নিজেকে পরিচয় দেয়। তারপরও দাদা বৌদিকে বলে যে ওর কিছু বেঁচে থাকা কাজ রয়েছে আর কিছু জিনিসপত্র আপনাদের দেওয়ার রয়েছে, আপনারা প্লিজ ছাদে আসুন। তো জিনম্যানের দাদা বৌদি বিশ্বাস করে ছাদে চলে যায়। ওরা যখন ছাদে যায় বুঝতে পারে ওরা কিছু একটা ট্র্যাপে পড়তে চলেছে। সিয়ংজো বলে ওই বাচ্চা মেয়েটাকে আগে খুঁজে বের কর। তখনও দাদা বৌদি বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। আর ওখানে আমরা ওই ছোট ছেলেটিকে দেখতে পাই, যে ছেলেটি এখানে জিনম্যানের ক্যামেরা অপারেটিং এর জন্য পরবর্তীকালে জিয়ানের হেল্পের কাজে আসবে। এই ছেলেটিরই দাদা ছিল ওই বোবা ছেলেটি যে এখানে জিনম্যানের হেল্প করেছিল। জিনম্যান এখানে জিয়ানকে প্রমিস করে গেছিল যখন ওর মা বাবাকে মানে দাদা বৌদিকে বাঁচাতে গেছিল, তো পথে ওর ওপর কিভাবে অ্যাটাক হয় আর ওই বোবা ছেলেটি জিয়ানকে বাঁচাতে আসে, সমস্ত ঘটনাটাই এই পর্বে দেখানো হয়েছে। সুন্দরভাবে জিয়ান তো প্রোটেক্ট করার চেষ্টা করেন নিজেকে। তো এখানে যখন তালা ভেঙে ওখানে বালির টিমের লোকেরা যখন ঢুকে পড়ে, জিয়ান বুদ্ধি করে ট্রিক্স করার চেষ্টা করে আর ওই বোবা ছেলেটির সাথে ওই লোকগুলো মারামারি শুরু হয়ে যায়। লোকগুলো যথাসাধ্য চেষ্টা করে যেভাবেই ওই বোবা ছেলেটিকে আটকিয়ে জিয়ানকে মেরে ফেলার। আর জিয়ান পুরো ভয়ে এখানে ঘরের ভেতর চুপ করে গেছিল। বোবা ছেলেটি যে ওখানে বাঁচাতে এসেছিল সবটাই আমরা দেখছিলাম। মোবাইল ওই কোড ল্যাঙ্গুয়েজ যেটা ওর আঙ্কেল বলে গেছিল সেরকমটাই দেখায়।
তারপর সিয়ংজোরা আসে এখানে কাজ করতে। এই বোবা ছেলেটি একা পেরে ওঠে না। এরপর বালির টিমের সাথে সিয়ংজো আরো কিছু টিমের লোকেরা ঢুকে পড়ে। ওরা ঢুকে পড়ার পর এই ছেলেটা যখন কোনোভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে, ছেলেটার গুলি লেগে যায়। ওখানে সিয়ংজো আসে। সিয়ংজো দেখে এইসব বন্দুক খরচ করে কি হবে, আমি তোমার সাথে হাতাহাতি করে মারামারি করব। সিয়ংজো এখানে একটা বড় কোদালের মতন জিনিস নিয়ে যায় আর ওকে মারবার প্রচন্ড চেষ্টা করে। এদিকে জিনম্যান জানার চেষ্টা করছিল যে বোবা ছেলেটি জিয়ানের কাছ অব্দি পৌঁছেছে কিনা। এদিকে পথ আটকে দেয় একটি মহিলা, আর যেখানে ওকেও চারিদিককে ঘিরে নেওয়া হয় অ্যাটাক করার জন্য। যখন কোনোভাবেই বোবা ছেলেটির হাত থেকে ওটা সরাতে পারছিল না, তখন ওর হাতটাই কেটে দেয়। যে ভয়ঙ্কর স্বপ্ন জিয়ানকে বারবার তাড়া করে বেরিয়েছে। এদিকে জিনম্যানের ওপর সকলে অ্যাটাক করে, যেখানে আমরা জংচেলকেও দেখতে পাই। জংচেল এটা চাইনি, কিন্তু ওর কাছে অপশানও ছিল না। জিনম্যান হয়তো জানতো যে এরকম কিছুটা হবে। একটা জিনিস দেখি, ওর গাড়ি কিন্তু ছিল একদম বুলেট প্রুফ গাড়ি। তো সকলে গুলি করতে করতে বুঝতে পারে যেটা বুলেট প্রুফ গাড়ি। তারপর পেছনে গাড়ির ডিকিটা খুলে যায়, আর সেখান থেকে জিনম্যান অ্যাটাক করতে শুরু করে। একের পর এক নিজের প্রতিপক্ষকেও মেরে ফেলতে সক্ষম হয়। তারপর ধীরে ধীরে এগিয়ে যায়। জংচেল বুঝতে পারে যে জিনম্যানের বিরুদ্ধে লড়াই করা ওর কম মনে। জংচেলকেও মারধর করার হাতের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। জংচেল বলে, সরি বস, আমার কাছে কোনো উপায় ছিল না, বালি বেঁচে আছে আর তোমাকে মেরে ফেলবে। এদিকে মহিলাটি এসে জিনম্যানকে গুলি মেরে দেয়। তারপরে সিনে আমরা যেটা দেখেছিলাম, সিয়ংজো আর ওর টিমের লোকেরা ছোট্ট জিয়ানের পেছনে পড়েছিল। জিয়ান ওপর থেকে ঝাঁপ মারে, কিন্তু একটা গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও যখন ছুটে পালাতে যায়, তো সিয়ংজো ভাবে হয়তো জিয়ান মারা গেছে। এরপর ওই বোবা ছেলেটির দোকানে অ্যাটাক হয়, সেখানেও 3জন লোক যায়। মিনহে সমস্তটাই ক্যামেরায় দেখতে পাচ্ছিল। তো মিনহে আগে থেকেই প্রস্তুত হয়ে যায়। এই লোকগুলো নিজেদের মধ্যে বলাবলি করছিল যে ওরা কিভাবে জিয়ানকে, জিনম্যানকে, ওর পরিবারের সকলকে মেরে ফেলবে। এগুলো মিনহে সমস্তটাই শুনতে পায়। তাই ও নিজেকে প্রোটেক্ট করার জন্য ওখানে থাকা অস্ত্র, কিছু জিনিসপত্র দিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করে ওদেরকে মেরে ফেলে। মিনহে কিন্তু দক্ষ লড়াকু মানুষ ছিল না, তখন একদমই ট্রেনিং প্রাপ্ত ছিল না। তারপর ওখানে আগুন ধরিয়ে ওই স্থানও ত্যাগ করে ও ওখান থেকে পালিয়ে যায়। মিনহের আসল লড়াইটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়। তো এখানে যখন পাসিনকে আমরা দেখি রাস্তার মধ্যে, ও ফোনে কথা বলছিল। বাড়িতে ঢোকার সময় ও গেটের সামনে দেখতে পাই যে রক্ত লেগে রয়েছে। গেট খুলে যখন ভেতরে প্রবেশ করে, সে ওখানে দেখে যে কেউ একটা ভেতরে আগে থেকেই রয়েছে, আর সেটা জিনম্যান গুলি খাওয়া অবস্থায়, আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। যখন ওই মহিলাটির হাতে গুলি খেয়েছিল, তখন ও নিজেকে কোনো রকমই বাঁচিয়ে নিতে সক্ষম হয়। পাসিনকে এসে সমস্তটা বলে। পাসিন বলে, আমি এটা বুঝলাম না, সেদিন কেন তুমি বালিকে মেরেছিলে, নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করেছিলে, কেন এমন তুমি করেছিলে? তো এখানে একটা কথা জিনম্যান বলে, আমি ভুল করেছিলাম। সেদিন যখন কোর্টে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে বালি আসল খুনি ছিল কি না, তাহলে আমার বলে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ, ওই আসল খুনি। সেদিন যদি বলে দিতাম, তাহলে অতগুলো মহিলা ওর জন্য মারা যেত না। সেদিন ওই ঘরের ভেতর বোম ব্লাস্টের ঘটনাটা আমার চোখ খুলে গেছে। আমাকে একটা রিভলভার দাও, আমাকে বেঁচে ফিরতে হবে। পাসিনের কাছ থেকে একটা রিভলভার নিয়ে চলে যায়। পাসিনও জানতো না যে জিনম্যান নিজেকে নিজে প্রোটেক্ট করে সার্ভাইভ করতে পারবে কিনা। তারপরে বালিকে দেখতে পাই। বালির টিমের লোকেদের ওপর রেগে যায়, কারণ কোনোভাবে জিনম্যান আর জিয়ান বেঁচে গেছে, এই খবরটাও পায়। তো এখানে জিনম্যান জিয়ান বেঁচে যাওয়ার জন্য প্রচন্ড রেগে গিয়ে আবারও অ্যাটাক করার প্ল্যান করে। এরপর ওদের বয়স্ক বস ইয়ংহান চলে আসে। ইয়ংহান এসে বলে, তুমি এইসব কাজ করছো আমার চোখ এড়িয়ে, তুমি কি ভেবেছো তো সফল হবে? বেশ ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব, তুমি এবার আমার উপর ছেড়ে দাও। তো ইয়ংহান এদের মধ্যে ইনভলভ হয়ে যায়, কারণ ইয়ংহান বলে যে জিনম্যান নাকি ওদের সাথে গদ্দারি করেছে কোনো একটা কাজে। তো এখানে ইয়ংহানও নিজের টিমের লোকেদেরকে পাঠিয়ে জিয়ানকে মারবার জন্য। জিয়ানকে আমরা দেখেছিলাম ওখানে যে ও কোনোভাবে হসপিটাল থেকে পালিয়ে মর্গে ঢুকে যায়। মর্গে নিজের মায়ের মৃতদেহ যেখানে রাখা ছিল সেখানে পালিয়ে যায়। এখানে গাড়ির মধ্যে যারা সিসিটিভিটাকে অপারেট করছিল বা হ্যাক করছিল, এদিকে জিনম্যান দেখে নেয়, গুলি করে দেয়। এদিকে বালির কাছেও খবর পৌঁছে যায়। বালি আজকে পুরো ডেসপারেট হয়ে যায়, জিনম্যানকেও মারবেই, জিয়ানকেও মারবেই। এদিকে জিনম্যান ওই স্থানে পৌঁছে যায়, আর এখানে জিয়ানকেও উদ্ধার করে নিতে সমর্থ হয়। সাথে এই মর্গের ভেতরে অসম্ভব মারামারি চলতে থাকে। জিয়ানকেও উদ্ধার করার প্রাণপণ চেষ্টা চালাতে থাকে। ছোট্ট জিয়ান সেই রুমের ভেতরে আটকা রয়েছে। তারপর জিয়ানকে মর্গ থেকে বের করে। তো যখন জিয়ানকে বের করে, তখনই ও প্রথম জানতে পারে যে ওখানে ওর বৌদির ডেড বডি ছিল। এদিকে সামনে বালি চলে আসে। বালি সেদিন একদম ডিটারমাইন্ড ছিল যে ও যেভাবেই হোক জিনম্যানকে আর ছোট্ট জিয়ানকে মারবেই। তো গুলি তাক করেই রাখে। ঠিক সামনে অনেকগুলো লোক চলে আসে, যে সুযোগে জিনম্যান ওখান থেকে জিয়ানকে নিয়ে পালিয়ে যায়।
কিন্তু জিনম্যানটা ভালো মতন জানতো। তাইও ইয়নহানের বাড়িতে চলে আসে। ইয়নহানের বাড়িতে এসে নাতির মুখ থেকে ইয়নহান জানতে পারে যে বাড়িতে একজন গেস্ট এসেছে। ওর নাতি এটাই বলে যে দাদু, আমাদের বাড়িতে কোনো একজন গেস্ট রয়েছে। তো ও এখানে এসে দেখতে পায় যে সেটা আর কেউ নয়, জিনম্যান। জিনম্যান আগে থেকে এখানে ওর উপস্থিতির আগেই ফ্যামিলির লোকেদের সাথে পরিচয় করে নিয়েছিল। এরপরে সে ইয়নহানকে এসে শান্তভাবে একদম থ্রেট করতে থাকে যে আমি চাইলে তোমার ফ্যামিলিকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি, কারণ আমারও কিছু অন্যায় ছিল। তো আমার ভুলের জন্য আমার ফ্যামিলির 4জন মানুষকে আমাকে হারাতে হয়েছে। এছাড়াও আমার অনেক বন্ধু বান্ধব মারা গেছে। তার জন্য আমার কি দোষ? আমার চারটে কাছের মানুষকে আমি হারিয়েছি। এবার এই লড়াই বন্ধ করা হোক, বালি বারণ করুন। তো ইয়নহান বালিকে বারণ করে, কিন্তু বালি হা করে হাসতে থাকে। এটা থেকে আমরা বুঝতে পারি যে বালি কখনোই নিজের প্রতিশোধ নিতে পিছু পা হবে না। এই ব্যাপারে ইয়নহানের ব্যাপারেই কিন্তু পাসিনের সাথে আলোচনা করতে থাকে জিনম্যান। এটাই বলে যে বালি কোনোভাবে আমাদেরকে ক্ষমা করবে না। এবার আমাকে সুদূর প্রসারী কোনো প্ল্যানের কথা ভাবতে হবে। থেকে শুরু হয় জিনম্যানের অনলাইন বিজনেস। এই বাড়িটাও নিজের হাতে বানিয়েছিল। সমস্ত প্ল্যানিং কিন্তু ওর ছিল, কিভাবে কি হবে। বা ছেলেটির ভাইকেও এখান থেকে উদ্ধার করে, বলে ভাই তুমি আমার সঙ্গে এসো। তারপর আমরা মিনহেকে দেখতে পাই। ও একটা অন্ধকার গলি দিয়ে একা একা যাচ্ছিল, কারণ ওই জায়গা থেকে পালানোর পর তো একা হয়ে গেছিল। পাসিন ওর পিছু নেয়। পাসিন ওকে লড়াই করা শেখাবে বলে জিনম্যানের কাছে নিয়ে আসে। তারপরে নতুন জার্নি 3জনের মিলে একসাথে শুরু হয়, যেখানে জিনহ্যান ভালো মতন প্রোটেক্ট করছিল জিয়ানকে। সারাক্ষণ সিসিটিভি ক্যামেরায় চোখ রাখতো। আর ওই বোবা ছেলেটির ভাই ওর শপে এখানে কাজ করত। একে মিনহেরও ট্রেনিং চলতে থাকে। পাসিন নিজের হাতে ওকে লড়াই করার শেখাতে থাকে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি পাসিন দুজনেরই গুরু ছিল, জিয়ান আর মিনহে। তারপর আমরা বালিকে দেখতে পাই। বালিও এখানে গুলি চালানো প্র্যাকটিস করছে, কিন্তু এই গুলি চালানো দুঃস্বপ্ন জিনম্যানকে বারবার করে তাড়া করে বেড়াচ্ছে। জিনম্যান জানতো কোনো না কোনো দিন ওর মৃত্যু, ওর জম ওর চোখের সামনে এসে হাজির হবে। তাই জন্য ও এখানে জিয়ানের কাছে গিয়ে সমস্ত সত্যিটা বলার চেষ্টা করে। বলে জিয়ান, তোমাকে রেডি হতে হবে এবার। আমরা দেখতে পাই যে সিয়ংজো এখানে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করছে যে জিয়ান বা এরা বাকিরা কি করছে। তো সিয়ংজোর কাবিলিয়াত নিয়ে ওর ক্ষমতা নিয়ে এখানে প্রশ্ন করে যে তুমি আগে যতটা ভালো ছিলে এখন কি ততটাই ভালো আছো? তোমাকে তো দেখে তাই মনে হয় না। সিয়ংজো বলে দেখা যাক, আমার তো মনে হয় তোমাদেরকে আমি এখানে এনে ভুল করেছি। ঠিক সেই মুহূর্তে কিছু সাইরেন বাজে যখন মিলিটারি ট্রেনিং এর টাইম শুরু হয়। এদিকে মিনহে অসুস্থ হয়ে যায়, কারণ ওর পায়ের মধ্যে গুলি লেগেছিল। তাই জন্য পাসিন ওর পা থেকে গুলি বার করার চেষ্টা করে। আর খাটের তলাতেই সব ফার্স্ট এড বক্স রেডি করা ছিল। তারপরে সিনে আমরা এখানে দেখি বাথরুমের মধ্যে থেকেও একটা সুড়ঙ্গ পথ রয়েছে, যে পথ দিয়ে এই ছোট্ট ছেলেটি অর্থাৎ হোন্ডার ভাই এখানে গেছিল। তো এই ছোট্ট ছেলেটি কি অবাক হয়ে যায়, বলে আমি এখানে 14 বছর থেকেছি। জিনম্যান এখানে কোনোদিন আমাকে বলেনি যে এরকম বারুদের গোলাও বানিয়ে রেখেছে। তারপরে সিনে আমরা এখানে দেখতে পাই যে জিয়ংমিনের জ্ঞান ফিরে এসেছে। ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। পাশের মৃতদেহগুলোকে নমস্কার করে। সব থেকে ওরা কিছু কিছু অস্ত্রগুলোকে নিজেদের কাছে জোগাড় করে, কারণ আবারও হয়তো অ্যাটাক হতে পারে। এরই মাঝে মিনহের জ্ঞান ফিরে আসে। ওকে দেখে জিয়ান বলে, তুমি ঠিক আছো তো মিনহে? তুমি কিন্তু মরে যেও না। তুমি আমার আঙ্কেলকে পছন্দ করতে, তাই না? মিনহে এই কথাটার উত্তর দেয় না, বলে এখন এসব ভাববার সময় নেই, বলেও নিজের পায়ের মধ্যে অবশ করে নেওয়ার ইনজেকশন নেয়। ঠিক সেই মুহূর্তেই ছোট্ট ছেলেটি আসে, বলে আমরা বেসমেন্টের নিচে যেতে পারবো না, ওখানে মারাত্মক রকমের একটা বারুদ লাগানো রয়েছে, গেলেই যে কোনো রকমের বিপদ ঘটবে। তারপরে সিনা আমরা এখানে জিয়ংমিনকে দেখতে পাই। সে কোনো ক্রমে দড়িটা কেটে ফেলতে সমর্থ হয় আর ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরও কম্পিউটারের অপারেটিং রুমে চলে আসে। এখানে এসেও নিজের মনে বিড়বিড় করতে থাকে যে কি ভেবেছিলে আমি এভাবে পচে মরবো? আর আমি এখানে জিনম্যানের সমস্ত কিছু দেখে রেখেছি ভাই, আমি সমস্ত পাসওয়ার্ড সমস্ত কিছু হ্যাক করে নিতে পারবো। তারপরে আমরা এখানে ছোট্ট ছেলেটিকে দেখি, যেখানে এদেরকে এটাই বোঝাচ্ছে যে ওখানে বারুদের একটা বিচ্ছিরি ব্যাপার রয়েছে, গেলে হয়তো বম ব্লাস্ট হতে পারে। তো এই শপিং মলকে রিস্টার্ট করতে হবে, তার জন্য 24 ঘন্টা সময় দরকার। কি করে কি করবো? এই মুহূর্তে ছোট্ট ছেলেটি দেখে যে কেউ একটা কম্পিউটারে অ্যাক্সেস করার চেষ্টা করছে, হ্যাক করার চেষ্টা করছে। সেটার কেউই নয়, জিয়ংমিন। জিয়ংমিন বেঁচে ফিরে গেছে সেটা এরা বুঝতে পারে না, কিন্তু এটা সন্দেহ করে যে ও একটা আছে যে এখানে শপিং মলের পাসওয়ার্ড সমস্ত জেনে গেছে।
এদিকে এখানে পাসিনের ওপর রেগে যায় জিয়ান, বলে তুমিও কি একজন কিলার ছিলে? ঠিক আছে, আজকে যদি বেঁচে যাও পরে কিন্তু আমাকে সব গল্প তোমাদেরকে শোনাতে হবে। তারপরে মিনহে ছোট্ট ছেলেটিকে খাবার দেয়, বলে তোমার ভাই হোন্ডার কাছ থেকে শিখেছিলাম, সেই বোবা ছেলেটি যে সবসময় বলতো খালি পেটে কাজ হয় না। এভাবে একে অপরকে ওরা সাহায্য করতে থাকে। ঠিক সেই মুহূর্তে ওই রোবট বন্দুকধারী গুলিটা উঠে পড়ে। এরা দেখে ভয় পেয়ে যায় যে এটা এরকম ভাবে অদ্ভুত ভাবে ঘুরছে কেন, ওটা তো খারাপ হয়ে গেছিল। আর ওটা উঠে একটা অদ্ভুত আওয়াজ সৃষ্টি করে, যেটাতে সবার কান কালা হয়ে যাচ্ছিল। পাসিন তো গুলি করে কিন্তু তাও কিছু হয় না। এখানে এই আওয়াজে ওই ছোট ছেলেটি অজ্ঞান হয়ে যায়। পাসিন এখানে জিয়ানকে পালিয়ে যেতে বলে যে জিয়ান তুমি লুকিয়ে পড়ো। জিয়ান ওই ছোট্ট ছেলেটিকে নিয়ে লুকিয়ে পড়ে। মিনহে চেষ্টা করে যেভাবেই হোক ওকে ধ্বংস করার, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি চলে আসে দেয়াল ভেঙে। এটা আসলে ওদেরই একটা প্ল্যান ছিল, যে গাড়ির মধ্যে সিয়ংজো আর ওই যমজ ভাই দুজন ছিল। সিয়ংজো এখানে গাড়ি থেকে বেরোতে পারে না, কারণ দেয়ালের মধ্যে গাড়ির দরজাটা আটকে গেছিল। জিয়ান এই সুযোগে অস্ত্র জোগাড় করার চেষ্টা করে। সামনে ওই দুজন ছেলে থাকে, কিন্তু মিনহে ওখানে বিচ্ছিরিভাবে ঘায়েল হয়। ওই যমজ ভাই দুজনের সাথেও হাতাহাতি করে মারামারি করার চেষ্টা করে। তো এখানে বলে তোমাদেরকে আমি মজা চা খাবো বলে এদের তিনজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পাসিন এদের দুই ভাইকে বীভৎসভাবে মারধর করে। আর সিয়ংজো এখানে বিড়বিড় করে বলতে থাকে যে ছোটবেলাতেও আমাদের দুজনের এভাবেই দেখা হয়েছিল, মনে আছে তোমার জিয়ান? তুমি লুকানোতে খুব ভালো, তোমাকে আমি ভাবছি আমার টিমে নিয়ে নেব, তো তুমি কোথায় লুকিয়েছো? বলেও খাটের তলায় এদিক ওদিক খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তে জিয়ানের উপর অ্যাটাক করতে যায়। তো যে কোনো ভাবেই হোক ও জিয়ানকে মারধর করতে থাকে। এদিকে পেছন থেকে ওই ছোট ছেলেটি এসে সিয়ংজোকে আঘাত করে, জিয়ানকে পালাতে হেল্প করে। সিয়ংজোকে আটকে রেখে জিয়ানকে বলে তোমার বেঁচে থাকার দরকার। জিয়ান ওখানে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই ছেলেটিকে গুলি করে, যেখানে মনে হয় ছেলেটি মারা যায়। তো জিয়ান ওখান থেকে কি করবে বুঝে উঠতে পারে না, কারণ সকলে বিচ্ছিরিভাবে ঘায়েল ছিল। পাসিন আর মিহো ওকে ওখান থেকে পালিয়ে যেতে বলে, তুমি এখান থেকে বের হও, তুমি বাইরে চলে যাও। ওই যমজ ভাইয়ের মধ্যে একজন মারা যায়, আরেকজন বেঁচে থাকে। সে চেষ্টা করে পাসিনকে মারবার জন্য। এদিকে সিয়ংজো কিন্তু জিয়ানকে খুঁজে বেড়াচ্ছে, চারিদিকে চেয়ে দেখছে কোথায় গেল জিয়ান। কোনোভাবে শপিং মলের আন্ডারগ্রাউন্ডে পালানোর চেষ্টা করে, সেখানে ওর পেছন পেছন সিয়ংজো যেতে শুরু করে। জিয়ান এবার ভাবতে থাকে কি করব। তারপরে জিয়ানের মৃতদেহদের কাছ থেকে অস্ত্রগুলো জোগাড় করে, ভাবে এগুলোকে দিয়ে নিজেকে আমাকে প্রতিরক্ষা করতে হবে। এদিকে সিয়ংজো আসছে, সমস্ত চারিদিকে মৃতদেহ লাশ পড়ে রয়েছে। এখানে এসেও মিস্টার কিমের মৃতদেহটাও দেখতে পায়, বুঝতে পারে যে মিনহে ওকে বিষক্রিয়া করে মেরে ফেলেছে। তারপর ওর হাতের মধ্যে একটা আংটি দেখতে পায়, যে আংটিটা তাতে করে খোলবার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে জিয়ান ওর দিকে বন্দুক তাক করে ধরে। সিয়ংজো ওকে বলে তোমার কি মনে হয় তুমি আমাকে মারতে পারবে? তুমি কখনোই পারবে না। জিয়ান ওকে প্রশ্ন করে তুমি টুকু বলো, আমার পেরেন্টসকে, আমার মা বাবাকে তুমি মেরেছিলে তাই না? ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আমরা দেখি জিয়ংমিন উঠে আসছে। ও আন্ডারগ্রাউন্ড থেকে উঠে আসছে দেখে এখানে পেছন থেকে জিয়ান আর সিয়ংজো লুকিয়ে পড়ে। তো এখানে নিজে আন্তব্রাভাবে জিয়ংমিন গুলি চালায় আর গালিগালা করতে থাকে যে তোমরা কোথায়, ওই আমাকে তোমরা কি করবে, বেবিলন টিমই বা কি করবে। জিয়ংমিন নিজের প্রতিরক্ষার জন্য আর কোনো রকম গুলি বাঁচিয়ে রাখে না। তো এভাবে গালিগালাজ করতে করতে বুঝতে পারে যে বন্দুকে গুলি শেষ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সিয়ংজো পেছনে চলে আসে। সিয়ংজো নিজের হাতের এই কাস্তের মতন জিনিসটা দিয়ে মাথার মধ্যে মেরে দেয়, আর ওখানে আমরা দেখি জিয়ংমিন মারা যায়। এরপরে জিয়ান পালানোর চেষ্টা করে। জিয়ন কোনোভাবে হোক ওই লিফটের মতন যন্ত্রটা দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। সিয়ংজো বলে আচ্ছা এভাবে তুমি পালিয়েছো। এরপর জিয়ান তালা ভাঙার চেষ্টা করে ওখান থেকে অস্ত্র বের করার জন্য। তো পেছন পেছন সিয়ংজো আসছে, জিয়ানও ছুটছে, পেছন পেছন সিয়ংজো আসছে। তারপরে আমরা যমুজ ভাইয়ের একজনকে দেখতে পাই যে পাসিনকে এদিকে খুঁজছে। পাসিন ওখান থেকে পালিয়ে গেছে, আর মিনহে অসুস্থ হয়ে রয়েছে। এদিকে জিয়ানও ওই অফিসের মধ্যে লুকিয়ে রয়েছে, যার পেছনে সিয়ংজো রয়েছে। সিয়ংজো একটা চশমা খুঁজে পায়, ওই চশমাটা পরার চেষ্টা করে। তারপর মনে মনে ভাবে যে এই স্থানীয় এত অস্ত্র, বেবিলন তো সমস্ত দখল করে নেবে। দেখেও আমার শরীরে রোমাঞ্চ আসছে। ওই চশমাটা পরে, যে চশমাটা ওই ছোট ছেলেটি জিয়ানকে দিয়েছিল, ওই চশমাটা পরলে এখানকার যে লাইটের মাধ্যমে যে সিকিউরিটি সিস্টেম আছে সেগুলোকে কিন্তু দেখা যায়। জিয়ানের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে, বলে তোমার আঙ্কেলও মোটেই ভালো মানুষ ছিল না, সেও অনেক পরিবারকে মা বাবা হারা করেছে। তোমার কি মনে হয় সে খুব ভালো ছিল? আমরা একই টিমে ছিলাম, আমি তো তবু আমার দলকেই ফ্যামিলি হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু আমার আঙ্কেল সেটাও কেড়ে নিয়েছে। এভাবে বলতে বলতে একটা বম ব্লাস্ট করায় জিয়ানের পায়ের কাছে। জিয়ানের বন্দুকের গুলিও শেষ হয়ে যায়।
এরপর সিয়ংজো বুঝতে পারে না কোথায়। তো সিয়ংজো এই গুলিগুলো দেখে বলে, কি লাভ এই গুলিগুলো রেখে যদি তোমার ভাইজি দরকারের সময় ব্যবহার করতে না পারে। এদিকে ওই যমুজ ভাইয়ের একজন ওই দেয়ালটার কাছে আসে, এসে দেখে এখানে কিছু আছে, কিন্তু যখনই লাথি মারে ওখানে একটা বোম ব্লাস্ট হয়ে যায় আর ওই যমুজ ভাইয়ের আরেকজনও মারা যায়। এদিকে বিচ্ছিরি ভাবে জিয়ানের হাতে গুলি লেগেছিল। জিয়ান কাঁদতে থাকে, মনে মনে ভাবে আমি তখন পালিয়ে গেলাম না কেন, এখন তো মনে হচ্ছে আমি ট্র্যাপে পড়ে যাচ্ছি। এরপরও সিসিটিভিতে দেখতে পায় যে সিয়ংজো ওকে খুঁজে বেড়াচ্ছে, দরজার দিকে তাকিয়ে থাকে যে কখন মৃত্যু ওর সামনে চলে আসবে। সিয়ংজো এর রক্তের দাগ দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তে ওই ছোট ছেলেটিকে দেখতে পায়, যার বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট ছিল বলে তার মধ্যে গুলি লাগে না, সে বেঁচে যায়। সেও খোঁজার চেষ্টা করে জিয়ান কোথায় রয়েছে। এরপর সিয়ংজো চারিদিকে চেয়ে চেয়ে দেখে, একটা জায়গায় দেখতে পায় যে ওখানে লেখা রয়েছে, আমরা হয়তো একদিন নরকে যাব, কিন্তু আজ নয়। তখন সিয়ংজো বলে, এটাই আমাদের স্লোগান ছিল জানো তো, তোমার আঙ্কেলের জন্য সব ভেস্তে গেছে, ও আমার টিমকে ধ্বংস করে দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। তো যাই হোক, আজকে আমি সত্যিই মরবো না, আজকে তো আমি রিভেঞ্জ নিয়েই ছাড়বো। আর হ্যাঁ জিয়ান, তোমাকে একটা চয়েস দিচ্ছি, যদি নিজে ধরা দিয়ে দাও তাহলে তোমাকে কিছু করব না, আর যদি ধরা না দাও, আমার প্রতি রিভেঞ্জ নিতে চাও, তাহলে তুমিও বাকিদের মতন মারা পড়বে। কি আসবে তোমাকে বাঁচাতে? ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি নিয়ে এখানে জিয়ান ওর উপর অ্যাটাক করে আর সিয়ংজো ওখানে পড়ে যায়। সিয়ংজোর ওপর থেকে তেলের একটা কৌটো উল্টে যায়। সিয়ংজো যখন হাঁটতে যায় তখন পাছলে পড়ে যায়। এরপর জিয়ান ওর দিকে বন্দুক তাক করে ধরে থাকে। সিয়ংজোর হাত থেকে নিজের বন্দুকটা পড়ে গেছিল। সিয়ংজো বলে, তুমি কোনোদিন গুলি করতে পারবে না, কিন্তু আগুন জ্বালাতে তো পারবে। জিয়ান সেটাই করে, ওখানে আগুনের মধ্যে গুলি লাগিয়ে দেয়। ওগুলো একটা ফায়ার ওয়াইল ছিল, তাও হঠাৎ করে আগুন লেগে যাওয়ার কারণে ওখানে ফায়ার সেফটির জন্য জল পড়ে, তো যে নিভে যায়। তো এখানে সিয়ংজোর মাথার মধ্যে বাধ্য হয়ে জিয়ান গুলি করে। জিয়ানও একজন খুনি হয়ে যায়। জিয়ান প্রথমবারের জন্য কাউকে এভাবে খুন করে। জিয়ান বুঝতে পারে আমি নিজের প্রতিরক্ষার জন্য এমন কাজ করেছি। এরপর পাসিন মিনহের জ্ঞান ফেরাবার চেষ্টা করে। মিনহে বিচ্ছিরিভাবে অসুস্থ হয়ে গেছে। ওই ছোট ছেলেটি বেসমেন্টের নিচে আসে, নিচে এসে খোঁজবার চেষ্টা করে, জিয়ানকে ডাকে, জিয়ান তুমি ঠিক আছো তো? তারপর এসে বলে, তুমি এখানে সিয়ংজোকে মেরেছিলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। জিয়ান বলে, হ্যাঁ। তারপর ও এখানে সিকিউরিটি ক্যামেরাগুলো অন করে। তারপর এখানে বলে যে জানি না কেন আমার এই কোডগুলোকে অন করতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কিছু ট্র্যাকার অন হয়ে যায়। যে ট্র্যাকারগুলো ছিল আরো কিছু কিলারদের, যে কিলারগুলো এক্স্যাক্টলি সিরিয়াল কিলার হিসাবেই কাজ করতো, তারা এখানে জিনম্যানের সঙ্গে ব্যবসা করত, কিন্তু এই মুহূর্তে জিনম্যানের এগেনস্টে হয়ে গেছে টাকা পয়সা ঘুষ খেয়ে। তো এটা নিয়ে জিয়ানকে বলছিল ওই ছোট ছেলেটি, বলে এই টিমগুলো আমাদের উপর মনে হয় অ্যাটাক করতে আসছে, আর তাই ওরা এখানে জড়ো হয়েছে, অনেক লোক চলে এসেছে। পাশিন বুঝতে পারে না আমরা একটা ট্র্যাপের মধ্যে ফেসে গেছি, কে মারার জন্য বাকি লোকেরা আসছে। তো এখানে জিজ্ঞেস করে তুমি এবার কি করবে? জিয়ান বলে, আমাকে কেন জিজ্ঞেস করছো? বলে তুমি তো লিক, তোমাকে ডিসিশন নিতে হবে। তো এরপরও বলে তালাটা খোলো আগে। তারপরও অস্ত্র নিয়ে প্রিপেয়ার হয়ে যায়, কিন্তু তার আগে একটা কাজ করে, অস্ত্রটা নিয়েও একটা কাজ করে। পাসিন মিনহেকে বলে তৈরি হয়ে যাও, যেভাবেই হোক শপিং মলে বাকিদেরকে ঢুকতে দেওয়া যাবে না, নিজেদের প্রাণের শেষ রক্তবিন্দু অবধি আমরা লড়বো। এদিকে ওদের ঘরের ভেতরে ওই লোকগুলো ঢুকে যায়। গোডাউনের ভেতরে যেখানে জিয়ান আছে সেখানে আগে যায়, আর ছোট ছেলেটিকে একটা কার্ড লাগিয়ে পাঠায় যার বুকের মধ্যে লেখা ছিল ডোন্ট কিল মি। এরপর মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট শুরু করে জিয়ান, বলে তোমাদের জন্য একটা দারুণ অফার রয়েছে, যত টাকা তোমরা পেয়েছো আমাকে মারার জন্য তার বেশি টাকা দেবো। আর এই যে কাটা মুন্ডুটা দেখছো, এটা সিয়ংজোর। সিয়ংজোকে আমি নিজের হাতে মেরেছি, যে আমাকে মারবার জন্য এগিয়ে আসবে তার সাথেও এই একই জিনিস হবে। আর একটা জিনিস, ভবিষ্যতে যখন তোমরা আমাদের কাছ থেকে অস্ত্র কিনবে তখন আমি অনেক অনেক ডিসকাউন্ট দেবো তোমাদেরকে কেনার জন্য, ট্যাক্স ফ্রি হিসাবে জিনিস বিক্রি করব। তো এই টোপটা কিন্তু এরা গিলে নেয়। যারা এখানে জিয়ানকে মারতে এসেছিল তাদের অনেকেই দ্বন্দ্বে পড়ে যায় যে কি করব, জিয়ানকে মারবো না বেরিয়ে যাব। ওরা সকলে ভাবতে থাকে। আর এই অ্যানাউন্সমেন্ট কিন্তু মিনহে আর পাসিনও শুনতে পাচ্ছিল। ওরা অবাক হয়ে যায়, জিয়ান এরকম একটা সিচুয়েশনে মাথা ঠান্ডা করে ডিসিশন কিভাবে নিল। এর মধ্যে কেউ কেউ সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। ওরা সকলেই ডিসিশন নেয় যে না, জিয়ানকে মারা যাবে না। ওরা খুশি হয়, বলে জিনম্যানের মতনই জিয়ানেরও বুদ্ধি আছে। পাসিন আর মিনহেও প্রচুর খুশি হয়। তারপর পাসিন মিনহেকে নিয়ে ওখান থেকে বেরোবার জন্য রেডি হয়। আর ওই ছোট ছেলেটি জিয়ানকে বলে, আজকে দারুণ কঠিন কাজ দিয়েছিলে, ওরকম ভাবে অতজনের সামনে আমাকে আর দাঁড় করিও না। এরপর আমরা জিয়ানকে দেখি, জিয়ান নির্ভর হয়ে বাইরে বেরিয়ে আসার জন্য বের হয়, হাতে একটা বন্দুক, নিজের বাড়ির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি ভয়ঙ্কর ধ্বংসলীলা এখানে কিছুক্ষণ আগে অবধিও চলেছে।
নিজের ফ্যামিলির ফটোর দিকেও তাকায় যে প্রত্যেকটা মানুষ মরে গেছে, শুধুমাত্র ও বেঁচে রয়েছে। নিজের ঘরগুলোকে দেখে, সব বিধ্বংসী অবস্থা। ওখানে ও মিহি আর বাসিনকেও খুঁজতে থাকে, কিন্তু ওরা কেউ ছিল না, ওরা সকলে চলে গেছিল ওখান থেকে। মিনহের শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল, বাসিন ওকে নিয়ে বেরিয়ে যায়। এরপর নিজে ভয় পেয়ে যায়, কারণ ওই সারা জায়গায় ও একা ছিল, বড্ড একা লাগে ওর নিজেকে। বসেও চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে কেউ যেন ওর কাছে যেন ফারিস্তার মতন এসে ওকে যেন বাঁচায়। এটাই ও মনে মনে দোয়া করে যে কি হচ্ছে আমার সাথে। ঠিক সেই মুহূর্তে ফিল করে যে কেউ একটা যেন আসছে, মানে একটা বাস আসছে। ও বুঝতে পারে যে হয়তো আরো লোক, আমাকে ভাড়াটে গুন্ডারা আসছে মারবার জন্য। তাই বাসের কাছে ছুটে গিয়ে বন্দুক তাক করে বলে, কে আসবি আয় আমাকে মারতে, আমিও তৈরি। তো এখানে ওই বাস ড্রাইভারটাকে দেখতে পাই, যে ড্রাইভারটিকে আমরা জিনম্যানের শ্রাদ্ধের দিনও দেখেছিলাম। সেই ড্রাইভারটা এসে ইয়েলো কার্ড খায়, বলে আমি এখানে তো ওই বডিগুলোকে ক্লিয়ার করতে এসেছি। জিয়ান বিশ্বাস করে, তো ওর ওখানে লোকজন পাঠিয়ে দেয়। বাসে করে লোকজনেরা এসে এই ডেড বডিগুলোকে ক্লিয়ার করছিল। ততক্ষণে সকাল হয়ে যায়। জিয়ান একা একা বাড়িতে বসে থাকে। তো ওই লোকটি বলে যে তোমার এখানে একা থাকা ঠিক হবে না। ঠিক সেই মুহূর্তে ফিল করে আরেকটা গাড়ি আসছে। ওই লোকটি জিয়ানকে প্রোটেক্ট করার জন্য বন্দুক তাক করে ধরে। একটা ট্যাক্সি দাঁড়ায়। সেই ট্যাক্সি ড্রাইভার, যেখানে জিনম্যানের মৃত্যুর দিন ওই ট্যাক্সি ড্রাইভারটা যে হেল্প করেছিল অনেক জিয়ানকে, সেই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আরেকজন লোকও আসে। লোকটির মাথা নামানো। তো জিয়ান হাঁ করে তাকিয়ে থাকে। তারপর দেখে জিনম্যান। নিজের আঙ্কেলকে বেঁচে থাকতে দেখে জিয়ানের তো আত্মহারা অবস্থা, বাকরুদ্ধ হয়ে যায়। কি হবে? এখানেই শেষ হয় এই ড্রামাটি। কেমন লাগলো তোমাদের এই ড্রামাটি নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সঙ্গে থেকো।